ছেড়ে দে বলছি, নয়তো নয়তো কি? তুই আমাকে কতদিন জেলে রাখবি? আমি বের হলে তোর বলতে দেরি, ওর কপাল ফুটো করতে দেরি করিনি। আশিক, এটাকে কোথায় ফেলতে হবে জানোই তো। ইয়েস স্যার। নিয়ে যাও একে। আশিক লাশটাকে নিয়ে গেল। ও হ্যাঁ, পরিচয় দেই, আমি তৌফিক। বর্তমান পেশা আর্মি মেজর। তবে আমাকে কেউ মেজর হিসেবে নয়, এক নামেই চেনে শুটার মাস্টার। কারণ আমি কথা বলি কম, কিন্তু ফায়ার করি বেশি। প্রমাণ তো পেলেনি একটু আগে। বাবা মা সবাই আছে, কিন্তু আমার এই পেশা কারোরই ভালো লাগেনি। সবাই আমার জীবনের ভয় করত আর ছেড়ে দিতে বলতো চাকরিটা। কিন্তু আমি দেশকে এত ভালোবাসি যে নিজের পরিবারকে ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে যাই, তবে কারোর সাথে কথা বলি না। স্যার, এটা কি করলেন? এখন তো উপর থেকে চাপ আসবে। জীবন সেটা আমি সামলাবো। নিজের কাজে মনোযোগ দাও। ইয়েস স্যার। জীবন চলে গেল। সেই দিন ফোন না এলেও পরের দিন এলো। আসসালামু আলাইকুম স্যার। সেনাবাহিনীর প্রধান। তৌফিক, তোমাকে নিয়ে আমি পারলাম না। তুমি আবারও এনকাউন্টার করলে। জানো এটা নিয়ে কতগুলো এনকাউন্টার করলে তুমি? জানি না স্যার, আপনিই বলেন। মোট 360টা। স্যার, দোয়া করবেন যেন গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লিখতে পারে। তৌফিক, শোনো, যে জন্য ফোন দিয়েছি। হ্যাঁ বলুন স্যার। রাজনৈতিক মহল ক্ষেপে আছে, তাই তোমাকে 3 মাসের সাময়িক সাসপেন্ড করা হলো। ঠিক আছে, আমি তাহলে 3 মাস হাওয়া লাগিয়ে বেড়াবো। আমি সেটা কখন বলেছি? তোমাকে সাময়িক সাসপেন্স করা হলো। সবার সামনে কিন্তু তোমার ডিউটি চলবে। তোমাকে বগুড়া সদর যেতে হবে। ওখানকার মাদক কারবার বেড়ে গিয়েছে। তুমি সিভিলিয়ান হয়ে মিশরে যাবে, বুঝেছ? আর হ্যাঁ, যত খুশি এনকাউন্টার করতে পারো, আমি সামলিয়ে নেব। তাহলে আর কি লাগে? ও হ্যাঁ, তোমাকে এই কলেজে ভর্তি হয়ে ছাত্রের ছদ্মবেশে থাকতে হবে। ঠিক আছে স্যার। কবে থেকে মিশনে যাবে? আপনি বললে আজই। কোনো অস্ত্র লাগবে? স্যার, আমার মিশনে কি লাগে জানেনই তো, তবুও বলি। M1911 রিভলভার আর লেজার বিম। তৌফিক, নিজের খেয়াল রাখো। আর হ্যাঁ, মিশন সাকসেসফুল হওয়া চাই। দোয়া করবেন স্যার, যেন আমি শত্রুর সাথে মোকাবেলা করে জয়ী হতে পারি। অবশ্যই। ফোনটা কেটে গেল। সবকিছু গুছিয়ে চললাম নিজ শহর বগুড়াতে। প্রত্যেক মিশনের সময় একটা করে প্রাইভেট টয়োটা ফিল্ডার গাড়ি দিত, এবারও দিয়েছে। সেটা নিয়েই রওনা হব। রাত 10টায় ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে আছে রাস্তাটা। গাড়ির গতি 60-এর কাঁটা ছুঁয়ে ছুঁয়ে। এক হাতে স্টিয়ারিং ধরে আর এক হাতে ম্যাপে চোখ বলিয়ে নিয়েছে। নিজের শহরে অনেক বছর পর, আনুমানিক 5 বছর পর আসছে। হয়তো ভাবছেন এত বছরে একবারও কি ছুটি পাইনি? হ্যাঁ পেয়েছি, তবে সেই সময়গুলো বাহিরের দেশে সৈনিকদের ক্যাম্প ঘুরে ঘুরে এসেছি। সেখানকার সৈনিকদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলো ফলো করেছি, সাথে নিজেও শিখেছি। এতক্ষণে প্রায় গাড়ির স্পিড মিটার 80-তে উঠে গিয়েছে। লোকালয় পেরিয়ে শহরের ঠিক 1 মিটার আগে চোখ গেল বিধ্বস্ত একটা গাড়ির দিকে। দ্রুত সেখানে গাড়ি দাঁড় করিয়ে কোমর থেকে M1911 রিভলভারটা বের করে এগিয়ে যেতে লাগলাম। সাথে আশেপাশে চোখ বলিয়ে এনেছি, কারণ এখন কিছু ছিনতাইকারী গ্যাং হয়েছে যারা এমন পরিস্থিতিতে ফেলে ছিনতাই করে। কিন্তু এখানে কিছুই হলো না। গাড়িটা দুমড়ে মুচড়ে গিয়েছে, যে কারণে দরজাটা খুলল না। তাই বাধ্য হয়ে লেজার বিম অন করে গাড়ির দরজাটা কেটে ফেললাম। তারপর ভিতরে চোখ বুলিয়ে দেখলাম 50-এর ঊর্ধ্বে ব্যক্তি রক্তাক্ত অবস্থায় হয়ে পড়ে আছে। তারপর একজনকে পেলাম, হাতের পালস চেক করে দেখলাম এখনো চলছে। তাই দ্রুত নিজের গাড়িতে করে হসপিটালে নিয়ে এলাম। হয়তো ভাবছেন এমন পরিস্থিতিতে শান্তভাবে কিভাবে থাকা যায়। এগুলোই সেখানে হয় আর্মি ট্রেনিংয়ে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা। হসপিটালে নিয়ে গিয়ে আরো এক বিপত্তি। কি হয়েছে ওনার? রোড অ্যাক্সিডেন্ট করেছে ডক্টর। কি? এটা পুলিশ কেস, পুলিশকে খবর দিন দ্রুত। আগে রোগীকে বাঁচান, তারপর পুলিশকে খবর দেব। অন্য হসপিটালে নিয়ে যান, এখানে চিকিৎসা হবে না।
আর চিকিৎসা করাতে চলে 10,000 টাকা ঘুষ দিতে হবে। মাথাটা গরম হয়ে গেল। চোখের পলকে ওর ঠিক হাঁটু বরাবর গুলি করে দিলাম। ওর চিৎকারে পুরো হসপিটালের লোক জড়ো হয়ে গেল। কোথায় থেকে কয়েকজন নার্স এসে ডক্টরকে নিয়ে যেতে লাগলো। ওদের দিকে পিস্তল ধরে বললাম, আর এক পা বাড়ালে ওর মতো অবস্থা করব। এটা পুলিশ কেস, পুলিশকে খবর দিন, তারপর ওর চিকিৎসা হবে। রুগী মারা যাচ্ছে আর বলছেন পুলিশ কেস? আগে রুগী বাঁচানো আমাদের দায়িত্ব। তো সেই দায়িত্ব কই ছিল এতক্ষণ? ওই যে পাশে স্ট্রাকচারে শুয়ে আছে, ওনার কি জীবন নেই? হ্যাঁ, ওটা পুলিশ কেস হলে এটাও পুলিশ কেস। নার্স মাথা নিচু করে রইল। দ্রুত আমার পেশেন্টকে নিয়ে যান, নয়তো পুরো হসপিটাল বন্ধ করে দেব। নার্স বয়স্ক লোকটিকে নিয়ে গেল ওটিতে, আর আমার সামনে ডক্টর শুয়ে আছে। ভয়ে কেউ এগিয়েও আসছে না। কিরে, কেমন লাগে দেখেছিস? এখন তুই এখানে এইভাবেই পড়ে থাকবি। পুলিশ তোর কেস লিখবে, তারপর ট্রিটমেন্ট করবে তোর। ডক্টরের মুখে বেদনার ছাপ। প্রায় ঘন্টাখানেক পর পুলিশের জিপের সাইরেন শোনা যাচ্ছে। পুলিশ ভিতরে এসে সবাইকে জেরা করতে লাগলো। তোকে আমরা ঘিরে ফেলেছি, অস্ত্র ফেলে দে, নয়তো আমরা গুলি করতে বাধ্য হব। অফিসার, ভদ্রভাবে কথা বলুন। কেন রে, তুই কে? চিনিস না আমাকে? ওর দিকে এগিয়ে যেতে লাগলাম, আর অফিসার পিছিয়ে যেতে লাগলো। দেখ, এগিয়ে আসিস না, বল কে তুই? আমি ওর মুখের সামনে আমার আইডি কার্ডটা তুলে ধরলাম। কে আমি? সরি স্যার, আসলে একজন আর্মি মেজরকে না চিনে তুই তুকারি আর তারপর গুলি তাক করা, এবং তার পরিচয় পাওয়ার পরেও তাকে সেলুট না করায় আপনাকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হলো। স্যার। চুপ, কোনো কথা শুনতে চাই না। হাবিলদার, এর পোশাক খুলে নাও। হাবিলদার এসে পোশাকগুলো খুলে নিল, তারপর ওকে নিয়ে চলে গেল। এবার সেই ডক্টরের সামনে গেলাম যাকে গুলি করেছে। কিরে, চিনেছিস আমাকে? ও, এখন স্যার, আগে বলতে কি হয়েছিল? নার্স, একে নিয়ে যাও। এটা বলে ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলাম। একটু পর নার্স এসে জানিয়ে গেল যে পেশেন্ট এখন বিপদমুক্ত। একটু পর আমার ফোনে একটা ফোন এলো। দেখলাম সেনাবাহিনীর প্রধানের ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তৌফিক, তুমি কোথায়? এখনো ক্যান্টনমেন্টে পৌঁছানি কেন? স্যার, একটা ঝামেলা হয়ে গেছে, তারপর শুরু থেকে সব বললাম। গুড জব তৌফিক, কিন্তু তুমি পুলিশ অফিসারকে বহিষ্কার করলে কেন? আর এটা তো আমাদের হাতের বাইরে, পুলিশ প্রধানকে বলতে হবে। সেটা আপনি দেখবেন স্যার। আচ্ছা, দেখো। ফোন কেটে পাশের চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমানোর আগে পেশেন্টের বাড়ির লোকদেরকেও খবর দিলাম, তারা নাকি আগামীকাল সকালে আসবেন। খুব ভেজালের মধ্যে পড়ে গেলাম। এমনিতেই সারাদিনের ক্লান্তি, তার মধ্যে এখনো ডিনার করা হয়নি। ক্ষুধাও লেগেছে, কিন্তু হালসামি করতে করতে আর যাওয়াও হলো না খেতে। ওভাবেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন কোনো কিছুর ঝাঁকুনিতে চোখ খুলে তাকালাম, দেখলাম সামনে নার্স। কি হয়েছে আপু, এমন ভাবে ডাকছো কেন? আসলে স্যার, সকাল হয়ে গিয়েছে তাই ডাকছিলাম আর কি। আর আপনার এখানে অসুবিধা হলে আমাদের বেডে ঘুমিয়ে নিতে পারেন। আমরা এখন কাজে থাকবো, রুম ফাঁকাই থাকবে। নার্সের কথায় কেমন যেন সন্দেহ হলো, কারণ নার্স কথা বলতে বলতে বারবার আটকে যাচ্ছিল। যারা প্রথম বা মিথ্যা বলতে অভ্যস্ত নয় তাদেরই হচ্ছে এমন হয়। আমি মেজর, অনেক চোরবাটপারদেরই ক্লাস নিয়েছে। হ্যাঁ বুঝেছি, আর বলতে হবে না। পেছন থেকে পিস্তলটা নার্সের কপাল বরাবর তাক করে, স্যার, স্যার কি করছেন? তেমন কিছু না, এখন বলো যে তোমায় এসব বলতে কে বলেছে? আমার কোনো দোষ নেই স্যার, আমাকে মারবেন না প্লিজ।
আমাকে মারবেন না। তোমাকে মারবো না যদি সত্যি বলো যে কে তোমাকে এইসব বলতে বলেছে। গত রাতে আপনি যে ডাক্তারকে গুলি করেছিলেন তিনি এসব করতে বলেছিলেন। তুমি কেন এসব করতে গেলে? হ্যাঁ, তুমি কি কচি খুকি? স্যার, ওনার কাছে আমার গোপন ভিডিও আছে যেটা দিয়ে তিনি আমাকে নয় প্রায় সব নার্সকে ব্ল্যাকমেল করে। এসব শুনে রাগ উঠে গেল। দ্রুত ফোনটা বের করে আমার আন্ডারগ্রাউন্ড টিমকে আসতে বললাম। এরা সবসময় আন্ডারগ্রাউন্ডেই থাকে। মনে করুন মাফিয়া। মাফিয়ার মধ্যে দুই রকম থাকে, একজন হোয়াইট মাফিয়া আর একজন ব্ল্যাক। একটু পরে ওরা চলে এলো। আমি ওদের নিয়ে সেই ডক্টরের কেবিনে গেলাম। তারপর, কিরে, তোকে একটা গুলি করলাম কিন্তু তুই ভালো হলি না, আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব করতে গেলি? হ্যাঁ স্যার, আমি কিছু করিনি, এসব মিথ্যা বলছেন নার্স। এক মিনিট, আমি কখন বললাম নার্স এসব করেছে বা বলেছে? শালা চুরি করিস আর বলিস স্যার আমি চুরি করিনি। বয়েস, একে নিয়ে যাও। ডক্টরকে নিয়ে গেল। তারপর, আচ্ছা তোমাদের ভিডিও কই রেখেছ? স্যার, ওনার কেবিনের কম্পিউটারে। ডক্টরের কেবিনে সব তন্ন তন্ন করে খুঁজে কয়েকটা সিসি পেলাম, আর সেগুলো সব বের করে ভেঙে টুকরো টুকরো করলাম। কম্পিউটারের পিসিটা বের করে ওর ওপর লাফাতে লাগলাম যতক্ষণ না পর্যন্ত সেটা গুঁড়ো গুঁড়ো হয়। সব শেষ করে সবগুলোতে আগুন লাগিয়ে দিলাম। এর মধ্যে একজন নার্স এগিয়ে এসে বলল, স্যার, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে আর ওনার বাড়ির লোকও এসেছে, আপনাকে দেখতে চাচ্ছে। ঠিক আছে চলুন। নার্সের সাথে যেতে লাগলাম। নার্স একটা কেবিনে গেল, আমিও গেলাম। মাথা নিচু করেছিলাম বলে সামনে কে আছে খেয়াল করিনি। মাথা তুলে তাকাতে যেন অবাক হয়ে গেলাম। আরে, এ তো আমার চাচু। চাচু তৌফিক, তুই? ফেরদৌস চাচু, তুমি? আপনারা একে অপরকে চেনেন? জি স্যার। নার্স, ওনাকে বলবেন ওনার সব বিল আমি দিয়ে দিয়েছি। আর এখন তাহলে আসি আমি। দরজা দিয়ে বের হতে যাব, অমনি বাহির থেকেও কেউ একজন দরজা খুলে দিল। দুজন মুখোমুখি হলাম। তখনই আরো এক দফা অবাক হলাম, কারণ বাহিরে বাবা, চাচি, মা আর নিজের ছোট বোনও ছিল। হয়তো চিনেনি, আবার চিনতেও পারে। সেসবে তোয়াক্কা না করে চলে এলাম। পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে সোজা বগুড়া ক্যান্টনমেন্টে আসলাম। সেখানকার সব নিয়ম পূরণ করে বাড়ি খুঁজতে লাগলাম। বাড়ি তো পেলাম, কিন্তু সিঙ্গেল দেখে কেউ ভাড়া দিতে চাইল না। সব শেষে একটা দোতলা বাড়িতে এলাম। দেখে মনে হচ্ছে অনেক পুরনো, তবুও গেলাম। কয়েকবার বেল বাজানোর পর ওপাশ থেকে দরজা খুলে দিল একজন ষাটোর্ধ্ব মহিলা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকে তো চিনলাম না। জি, আমি এখানে বাসা ভাড়া নিতে এসেছি। আপনারা কি ভাড়া দিবেন? ও হ্যাঁ বাবা, দিব। কিন্তু তুমি কি একা? জি আন্টি, কলেজ থেকে বদলে নিয়ে এসে পাশেই একটা কলেজে ভর্তি হয়েছে। সমস্যা নেই, তুমি এসো, রুমে দেখিয়ে দিই। অতঃপর আন্টির পেছন পেছন যেতে লাগলাম। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমাকে দ্বিতীয় তলায় না নিয়ে নিচতলার একটা সুন্দর রুমে নিয়ে আসলো। পছন্দ হয়েছে? হ্যাঁ আন্টি, কিন্তু এটা তো নিচতলায়। আমাকে তো দ্বিতীয় তলা ভাড়া দেওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে, একদম আমার ছেলের মতো, তাই তোমাকে এই রুমটা দিলাম। আন্টি, ভাড়া কত দেব? ছেলের কাছ থেকে টাকা নেব? মানে তা কি হয় আন্টি? হ্যাঁ হয়, টাকার অভাব নেই। আমার মন খুলে কথা বলার জন্য ভাড়াটে খুঁজছিলাম, সাথে টুকিটাকি বাজার করে দিতে হবে। তা বুঝলাম। আন্টি, আঙ্কেল কই? আর তিনি কি করেন? তোমার আঙ্কেলের পাশে কাজের অধ্যাপকের সাথে সামনে চেয়ারের মসজিদে ইমামতি, হয়তো নামাজ পড়তে গিয়েছে। এখন বিশ্রাম নাও। ও। রুমে গিয়ে বিছানার দিকে তাকালাম। বিছানা কেমন যেন মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে আর আমাকে ডাকছে। কি আর করার, আমিও তো পাষাণ নয়।
তাই বিছানার ডাকে সাড়া দিলাম। আহ, কি শান্তি। ঘুমটা ভাঙলো ফোনের চিল্লানিতে। ফোনের দিকে তাকিয়ে দেখি পিচ্চি বোন ইভা ফোন দিয়েছে। হ্যালো ইভা, হ্যাঁ বল। ভাইয়া, তোমার চেহারা অমন কেন? আমি চিনতেই পারিনি। তখন আমি কেন, মা আর চাচিও চিনতে পারেনি। তো কি করব? তা বাড়িতে আসোনি কেন? আমি বাসা ভাড়া নিয়েছি, তাই আসিন। আর কিছু বলবি? ভাইয়া, কতদিন থাকবি তুই এখানে? হয়তো কয়েক মাস, আবার বছরও হতে পারে। ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বল। আসলে ভাইয়া, আমাদের স্কুলের সামনে কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলে। কথাটা একদম তীরের মতো লাগলো। চোখ মুখ শক্ত হয়ে গেল, তবুও শান্ত গলায় বললাম, ও তা আমার পিচ্চিটার স্কুল কয়টা থেকে? আমার বোনটা ক্লাস 10-এ পড়ে। ভাইয়া, 10টা থেকে শুরু। ঠিক আছে, আমি কাল দেখব। তুই চুপচাপ ওদের সামনে দিয়ে যাবে, আমি তোর আশেপাশেই থাকবো। কেন, আমার সাথে গেলে কি হবে? আপা, আমি মিশনে এসেছি, আমাকে শত্রু চিনে ফেলতে পারে, তাই এমন করে যাবে, বুঝেছ? হ্যাঁ ভাইয়া, তাহলে কালকে দেখা হবে। আচ্ছা পাগলি, হবে। ফোনটা কেটে দিয়ে আমার টিমকে জানিয়ে দিলাম। অতবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হতে যাব, অমনি আন্টি সামনে চলে এলো। কোথায় যাওয়া হচ্ছে নবাবের? নবাব সাহেবের এই কতবার ডাকলাম, নবাবের তো ঘুমই ভাঙে না। এই তো আন্টি, বাইরে ডিনার করতে যাব, সাথে একটু কাজও আছে। কাজ ছিল বুঝলাম, কিন্তু দিনের বাইরে কেন? আমাদের সাথে করবে, বুঝেছো? কিন্তু কে শোনে কার কথা? টেনে নিয়ে গেল ডাইনিং টেবিলে। দেখলাম একটা লোক পেপারে মুখ গুজে আছে। আন্টি থুম করে পেপারটা কেড়ে নিয়ে বলল, বলি এত পেপারে কি পড়ো শুনি? কি হলো এটা? আমি কি জানো? আমি কলেজের অধ্যাপক, সম্মান দিবা। আর বড় কথা, তোমারও শিক্ষক ছিলাম আমি। স্যার? আঙ্কেল সামনে, মানে চোখ দিয়ে আমাকে দেখে চমকে উঠে বলল, আরে আমার খেলার মেশিন যে, তা তুই এখানে? আসলে আঙ্কেল আর কেউ নন, আমার কলেজ জীবনের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় ওনার সাথে পরিচয়, আর ওনার সাহায্যে আর্মি মেজর আমি। উনি সব ব্যবস্থা করেছে, শুধু মেধা আমি খাটিয়েছি। স্যার আপনি এখানে? আমারও একই প্রশ্ন, তুই এখানে কেন? কাউকে আবার এনকাউন্টার করতে আসিসনি তো? এসেছি স্যার। খবর আছে বগুড়া সদরে মাদকের কারবারি এবং খুন গুম বেড়ে গিয়েছে, তাই আমাকে পাঠানো হলো। কিন্তু এগুলো তো পুলিশের কাজ, তোকে কেন পাঠালো? এটাই বড় প্রশ্ন, আমাকে কেন পাঠালো এটাই বের করতে হবে। আচ্ছা বুঝলাম, তাহলে তোর কথাই বলছিল তোর আন্টি। আন্টি এবার মুখ খুলল। তোমরা কি বলছো? আমি কিছুই বুঝলাম না। তোমাকে বলেছিলাম না আমার একটা ছাত্রের কথা, নাম তৌফিক, যে কম বয়সী আর্মি মেজর হয়েছিল, আর যাকে এক নামে চেনে আমাদের দেশের গৌরব, আমার ছাত্র তৌফিক। হ্যাঁ শুনেছি, যা বাসর ঘরেই বলেছিলে। হ্যাঁ ঠিক ধরেছ, তাকে তো তুমি দেখতে চেয়েছিলে, দেখবে তাকে? হ্যাঁ তাকে দেখতাম, কিন্তু তুমি তো দেখাওনি। আরে তোমার সামনেই সেই ক্লার মেশিন ওরফে শুটার মাস্টার, যার টার্গেট কখনো মিস হয় না, সেই তৌফিক। কি সত্যি? আন্টি এবার উঠে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, তুই এত বড় মানুষে আমাদের ভাঙা বাড়িতে কেন এলি? আরে আন্টি, আমি বাড়ির নেম প্লেটে আমার স্যারের নাম, মানে মিস্টার আমিরুল ইসলাম লেখা ছিল,
নামটা দেখে কৌতূহল হয়েই এসেছিলাম, আর কৌতূহল থেকে সব বাস্তবে হয়ে গেল। রেহানা, ওকে এখন খাবার দাও, পরে কথা বলো। হ্যাঁ, মনে ছিল না বলে আন্টি খাবার সার্ভ করে দিল। অতঃপর কিছু খেয়ে বের হলাম। আন্ডারগ্রাউন্ড ক্যাম্প। এখানে অবশ্য তেমন কিছু নেই, শুধু জবানবন্দি নেওয়া হয়, পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ক্যাম্পে একটা চেয়ারে বসলাম। একটুর পর আন্ডারগ্রাউন্ডের সহকারী লিডার সিরাজুল ইসলাম সিয়াম আমার সামনে এসে বসলো। আসলে সিরাজুল আমার বেস্ট ফ্রেন্ড, শুধু আমি পদের জন্য বড়। আমি যখন বাইরে থাকি তখন সিরাজুলই টিমে লিড দেয়। সিয়াম, ওকে নিয়ে আসতে বল। কতদিন পর আসলি, কই ভালো মন্দ কথা বলবি, তা নয় এসে কাজ করছিস। সিয়াম, আমরা দেশের সৈনিক, আমাদের এক একটা সেকেন্ডেরও মূল্যবান। সো আমাদের ট্রেনিং এর সময় আমাদের কি বলেছিল মনে আছে? অনেক কিছু বলেছে, তবুও তুই বল, আমি শুনছি। ট্রেনিং এ আমাদের বলা হয়েছিল ডু অর ডাই, মানে হলো বাঁচো নয়তো মৃত্যুবরণ করো। এটাই আমাদের নীতি। আমাদের সামনে অনেক কঠিন মুহূর্ত আসবে, যেখানে সময় খুব কম থাকবে, তখন এক এক সেকেন্ডও হবে মূল্যবান। সুতরাং বন্ধুত্ব অবসরে এখন কাজের কথায় আসে। এরই মধ্যে আমাদের টিম সদস্য ডক্টরকে নিয়ে আসলো, এসে সামনের চেয়ারে বসালো। আমিও বসলাম পাশের চেয়ারে, সিয়াম মাঝখানে মাঝামাঝি সাইজের চেয়ারে। তা মিস্টার ফারুক, বলুন, আপনি হসপিটালে ঘুষের কারবারই কেন করছিলেন? আমাদের শেখানো হয়েছিল সব সময় ঠান্ডা মাথায় জেরা করতে, তাই আবার বললাম, মিস্টার ফারুক, আমি খোঁজ নিয়েছি আপনি একজন নেক্রোফিলিয়া, মৃত নারীর সাথে সংগ্রাম করেন, সাথে হসপিটালের নার্সদের যৌন হয়রানি করেন। শেষ প্রশ্ন, সিয়াম তুই কর। আমি শুনেছি আপনি এই বগুড়া শহরে মাদক কারবারের সাথে জড়িত। মিথ্যা বলবেন না মিস্টার ফারুক, সেই দলের লোকদের আমরা অ্যারেস্ট করেছি এবং সেই বলেছে আপনি জড়িত, আর সাথে হসপিটালে কয়েকজন ট্রাকসার বয়ও। কথাটা কি সত্যি? এবারে মাথায় রক্ত উঠে গেল। টেবিলের উপর থেকে প্লাস্টার নিয়ে একের পর এক নখগুলো উঠিয়ে ফেলতে লাগলাম। ডক্টরের গলা ফাটানো চিৎকার যেন কানে না আসে, সেই জন্য কানে তুলো দিয়ে রেখেছে। মিস্টার ফারুক, দ্রুত বলুন। মিস্টার ফারুক ব্যথায় কাতর, কিন্তু মুখ খুলতে নারাজ। পাশেই শর্টা, যেটা দিয়ে সুপারি কাটা হয়, বড় মাপের ছিল। ওর মধ্যে ডক্টরের সমস্ত লোকগুলো কেটে ফেলতে লাগলাম। 1971 সালে মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানিদের হাতে ধরা পড়ত, তখন তাদেরও এভাবে নখ কাটত, তাদের ক্যাম্পের অবস্থান জানার জন্য। মিস্টার ফারুক তবুও চুপ। রাগটা আরো বেড়ে গেল। পাশেই লাঠি ছিল, দ্রুত লাঠিটা নিয়ে ওর ব্যক্তিগত সোফাতে বাড়ি দিতে লাগলাম, তবুও চুপ। সিএম, গুলিটা লোড কর। এর পাতে শুট করে আমার মনটা ভরেনি। এর সমস্ত হাত পা গুলোতে শুট করতে ইচ্ছে করছে। সিএম, পিস্তল লোড কর। আমার হাতে দিতেই মিস্টার ফারুক চেঁচিয়ে বলে উঠল, স্যার স্যার বলছি, হ্যাঁ আপনি যা বলেছেন সবই সত্যি, আমি সবকিছুর সাথে জড়িত। বাহ, এত মেঘনা চাইতি জল, আন্দাজে ঢিল মেরেছি আর সঠিক জায়গাতে লেগেছে। হসপিটালে কোন কোন ওয়ার্ড বয় জড়িত? আনার চেম্বারের পাশের রুম, ডাক্তার রহমানের ওয়ার্ড বয় কামরুল। আর কে? আর কেউ নয়। তুই নারীদের যৌন হয়রানি করতি কেন? আসলে কয়েকজন আমাকে মৃত্যুর নারী সেক্স করতে ডেকে ফেলেছিল, তাই এডিট করে ওসব ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতাম যেন কেউ না জানে। তার মানে তুই আমাকেও ব্ল্যাকমেল করার জন্য নার্সদের রুমে যেতে বলেছিলি। ওর ডান পায়ের গোড়ালিতে শুট করে দিলাম। তাই সব মাদক কই পেতি তুই? কামরুল এসব এনে দিত আর আমি সেগুলো বিভিন্ন পেশেন্টের প্রেসক্রিপশনে লিখে দিলাম। ধন্যবাদ মিস্টার ফারুক। সিয়াম, আগামীকাল একে পুলিশের কাছে হস্তান্তর করবি, আর আগামীকাল সকালে
কোথায় যাব মনে আছে? জি স্যার। গুড মিস্টার সিয়াম, আগামীকাল দেখা হবে। চলি। ভাড়া বাসায় আসলাম। এসে স্যারদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠলাম ভোর 6টার দিকে। রোজকার মতো জগিং করে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, যেখানে স্যার আর আন্টিও ছিলেন। আন্টি আমাকে দেখে, এ তো এসে গেছে, এসো বাবা এসো। জি আচ্ছা আন্টি। খাবার টেবিলে বসে একবার স্যারের দিকে তাকাই আর একবার আন্টির দিকে তাকাই। মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেটা গতকাল মনে ছিল না বলার। স্যার মনে হয় লক্ষ্য করেছে। তৌফিক, কিছু বলবে? আসলে স্যার, একটা প্রশ্ন জানার ছিল আর কি। তা বলো, লজ্জা পাচ্ছ কেন? আসলে আন্টি, আমি গতকাল স্যারের নাম আর তার পেশা বাড়ির নেম প্লেটে দেখেছিলাম। সেটা দেখেই অনেক আশা নিয়ে ঢুকেছিলাম, কিন্তু আপনি দরজা খুলে দিলে সেই আশা মাটি হয়ে গিয়েছিল। কিন্তু রাতে স্যারকে দেখে খুশি হলেও একটা হিসাব মিলাতে পারছি না। আমি যখন স্যারের ছাত্র ছিলাম, এমনকি আর্মিতে জয়েনের 1 বছর পর্যন্ত আমি স্যারের বাসায় যাওয়া আসা করতাম, তখন তো আপনাকে দেখিনি। স্যার একাই থাকতেন, সাথে ওনার ছেলে। আর বড় কথা হলো, আমার স্যার বাসর ঘরে আমার কথা বলল। কি করে? আমি তো আপনার ছেলের বয়সে। ও এই বিষয়, শোনো, আমি তোমার স্যারের দ্বিতীয় স্ত্রী। তাহলে এখন ভেবে দেখো। এতক্ষণ স্যার চুপ ছিলেন, কিন্তু এবার তিনি বললেন, তৌফিক, আসলে তুমি যখন আমার ছাত্র ছিলে তখন আমার বয়স ছিল 55, কিন্তু আমার প্রথম স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। তখন সন্তানের কথা ভেবে বিয়ে করিনি। তখন আমার বয়স ছিল 28। এভাবেই স্ত্রী ছাড়া চলছিল আমার জীবন। ভেবেছিলাম আর বিয়ে করব না, কিন্তু ছেলের বয়স 26 বছর প্রায় হলে উচ্চ ডিগ্রি অর্জন করতে আমেরিকায় স্টুডেন্টস ভিসায় চলে যেতে চাইলে আমি তাকে বারণ করি, কিন্তু ছেলেটা অনেক বুঝালো শেষে আমাকে জোর করলো এই বয়সে বিয়ে করতে, যাতে সে আমার যত্ন করে, কিন্তু করিনি। ছেলে চলে গেল, তুমিও আর্মিতে গেলে। প্রায় তার 1.5 বছর পর এই সুন্দরীর সাথে দেখা হলো, যে কিনা আমার বান্ধবী ছিল। তার স্বামী নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর কোনো সন্তানও ছিল না, তাই নিজেই চাকরি করে চলছিল দিনকাল তার। দুজনের কথা বলা, ভালো লাগা, অবশেষে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তখন তোমার আন্টির বয়স প্রায় 56 আর আমার প্রায় 57। বিয়ের পর আর যোগাযোগ হয়নি তোমার সাথে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে বগুড়ায় আসি আর এখানেই জয়েন করি। অনেক লম্বা কাহিনী। বাবা, খাওয়া খান। খাওয়া শেষ করে বের হলাম এবার স্কুলের দিকে। দূর থেকে দেখলাম যে 6টা ছেলে এভাকে বিরক্ত করছে, চুল টানছে। এটা দেখে গায়ের পশম দাঁড়িয়ে গেল রাগে, কিন্তু সংযত করে এগিয়ে গেলাম। এভা স্কুলে গেল। সিয়াম ওদের সামনে হাই স্কার নিয়েছিল। আমার ইশারায় অপেক্ষায় ওদের দিকে তাকিয়ে সিটি বাজালাম, আর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেল। হাই স্কারটি ওদের সামনে এসে 3 জন নেমে জোরপূর্বক গাড়িতে তুলে হাওয়ার গতিতে অবস্থান ত্যাগ করল। আর আমি ইভার স্কুলের মধ্যে গেলাম। দেখলাম ইভা কয়েকজনের সাথে কথা বলছে, আর ইভা কান্না করছে। একজন ভাইয়ের কাছে সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো তার বোনের চোখের পানি। আমি কিছু না বলে ওখান থেকে ইভাকে টেনে আনতে যাব, অমনি ঠাস 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 কয়েকটা চর মারলো কেউ একজন। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে, প্রায় ইভার সমবয়সী। চর মেরে মেয়েটি বলতে লাগলো, লুচ্চা, বদমাইশ, মেয়ে দেখলে হাত ধরতে ইচ্ছা করে, তাই না? তুই কি জানিস ওর ভাই মেজর আজ আসার কথা ছিল, কিন্তু সে আসেনি, তাই কাঁদছে। সে যদি আসে তোকে একদম কাঁচা খেয়ে ফেলবে। আমি অবাক হয়ে এবার দিকে একবার, মেয়েটার দিকে একবার। এবার দেখি মাথা নিচু করে আছে। তুমি জানো আমি ইভার কে হই? তুই আবার কে হবি, বকাটে লুচ্চা?
কথাগুলো শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। ধমক দিয়ে ইভাকে বললাম, ইভা, মেয়েটি কে রে? আমাকে যা তা বলছে। ইভা একটু কেঁপে উঠল। বুঝলাম পাগলি ভয় পেয়েছে। এই রাইসা, চুপ কর। ইনি আমার ভাই, যার কথা তোকে বলেছিলাম। কে মিস তেজপাতা ম্যাম? শুনলেন তো কে হই আমি? আগে ইভার বিষয়টা দেখে তারপর আপনার ব্যবস্থা করব। সোজা ইনকাউন্টার বলে ইভাকে নিয়ে বাইরে দাঁড়ালাম। একটু পর একটা প্রাইভেট টয়োটা ফিল্টার গাড়ি এসে দাঁড়ালো। চুপচাপ গাড়িতে উঠে বসলাম। ইভাও বসলো। বসতেই ইভার চোখ বেঁধে দিলাম। ভাইয়া, চোখ বাঁধছ কেন? আমার বোনটাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেব, এখন চুপ করে থাকো। ইভাকে নিয়ে এলাম আমাদের আন্ডারগ্রাউন্ড টর্চার সেলে। ইভাকে নিয়ে ভেতরে গেলাম। গিয়ে ওর চোখের বাঁধনটা খুলে দিলাম। আসলে ইভার চোখ এই কারণে বেঁধেছি যাতে আমাদের এই অফিসটা না চেনে। ইভার চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, এ কই নিয়ে আসছো আমাকে? পেছনে তাকিয়ে দেখ। ইভা পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল, সাথে রাগে পাগলিটা চোখগুলো লাল হয়ে গেল। আমি ইভার হাত ধরে সামনে থাকা সেই সব ছেলেগুলোর সামনে নিয়ে গেলাম যারা ইভার চুলে হাত দেওয়ার চেষ্টা করেছিল। ইভা, এরাই কি তোকে রোজ ইপ্রেজিং করতো? হ্যাঁ ভাইয়া, এদের কথা আবুকে বলেছিলাম। তিনি থানায় জানিয়েছিল, কিন্তু অফিসার এদের কিছুই বলেনি। কেন, এরা কে? ভাইয়া, এরা হয়তো এখানকার বড় লোকেদের আদুরে ছেলে। আর এই যে এটা হলো এখানকার চেয়ারম্যানের ছেলে। বুঝেছি। তা তুই কি এদের মারবি নাকি আমি মারবো? ইভা জুতা খুলে মারতে যাবে, তার আগেই আটকালাম। আরে এরা তো বেহুশ। দাঁড়া দাঁড়া, এদেরকে জাগাই আগে। সিয়াম। এক ডাকে সিয়াম হাজির। স্যার বলুন। জাগাও এদের। সিয়াম ওদের মুখে পানি মেরে দিল। একটু একটু করে ওরা চোখ খুলল। চোখ খুলে চিৎকার করে হুমকি দিতে লাগলো। চেয়ারম্যানের ছেলে, এই কে তুই? আমাদের বেঁধে রেখেছিস কেন? কেন, তোকে বাদলে কি হবে রে? এই রিশান, পাশে দেখ, ফুলকলিও আছে রে। আরে তাই তো। তা সুন্দরী কি আমাদের এখানে এনেছো? ভালোই ভালোই ছেড়ে দাও, নয়তো। ও আচ্ছা, মারিস? আগে বেঁচে ফিরতে পারবে কিনা সেটা ভাব। ইভা, বোন আমার, তুই ওদের কি করবি কর। তারপর এখান থেকে ওই যে পাশের ঘর, ওইখানে গিয়ে তুই কানে আঙুল দে আর চোখ বন্ধ করে থাকবি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। বলে ওদেরকে ইচ্ছে মতো জুতোর বাড়ি দিতে লাগলো। অতঃপর চলে গেল পাশের ঘরে। এবার আমি ওদের সামনের চেয়ারে বসলাম। সিয়াম, নিয়ে এসো। সিয়াম একটা ট্রে আনলো যেখানে সুন্দরভাবে অনেক কিছু সাজানো, যেমন কাঁটা চামচ, হাতুড়ি, প্লাস ড্রিল মেশিন, ছুরি আর গরু জবাই করার মতো বড় ছুরি, আর শেষে আমার M1911 রিভলভারটা। তো তুই কোন হাত দিয়ে আমার বোনের চুল ধরেছিলি? হ্যাঁ, এই হাত? বল বল বল, এই হাতগুলো না? বলে হাতুড়ি দিয়ে রিশানের পুরো হাতে বাড়ি দিতে লাগলাম। ওর চিৎকার শোনার ইচ্ছে নেই, তাই মুখে কস্টেপ লাগিয়ে দিয়েছি। রিশানকে ছেড়ে আরেকজনের কাছে আসলাম যে আমার বোনকে ফুলকলি বলেছিল। মামা, ফুলকলি দেখবা? দাঁড়াও, দেখাচ্ছি। এটা বলে হাতুড়ি দিয়ে ওর মুখে বাড়ি দিলাম। সামনের সব কয়টা দাঁত ভেঙে গেল, সাথে টেপও। এতেই ওর গগন ফাটানো চিৎকার কান প্রায় ফেটে যাবে, তাই দ্রুত প্লাস দিয়ে ওর জিহ্বাটা টেনে বের করে চাকু দিয়ে কেটে ফেললাম। তারপর তার পাশের জনার কাছে আসলাম। তা তুই আমাকে কোপাবি? এটা বলে চাকু দিয়ে ওর পুরো বুক, চোখ, সমস্ত দেহে কোপাতে লাগলাম। চাকুটা 6 ইঞ্চি হওয়ায় সুবিধাই হলো। শেষে বাকি সব কয়টার মাথায় শুট করে দিলাম। রিশান বাদে সব কয়টাকে সিএমরা বস্তায় ভরতে লাগলো। তা তুই কি করবি বল?
ওর মুখের টেপটা খুলে দিয়ে বললাম, ভাই ভাই মাফ করে দিন ভাই। মাফ করব, তবে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। হ্যাঁ ভাই, দেবো ভাই, দেবো, শুধু আপনি বলুন, তবুও মারবেন না আমায়। হসপিটালে কামরুল ওয়ার্ড বয়কে কারা ড্রাগ সাপ্লাই দিত? ওগুলো আমি জানি না, ওগুলো আমার এলাকার নয় ভাই, বইরা দেন ভাই। তুই আমার কোনো কাজের না, আর পরে যদি বদলা নিতে চাস তখন, বলে পাশে গরু জবাই করা চাকুটা দিয়ে রিশানের 4 হাত পা দেহ থেকে আলাদা করে দিলাম, শেষে ওর মাথাটাও। এতক্ষণে নিজের রাগটা কমল। সিয়াম, দ্রুত এগুলো কলেজের সামনে ফেলে আসো। সিয়াম চলে গেল, আর আমি ইভার রুমে গেলাম, আর ওর কাছে যাওয়ার আগে পোশাক পরিবর্তন করে নিলাম। ভাইয়া, এত সময় লাগলো কেন আসতে তোমার? এমনি ওদের বোঝালাম। এখন চলো, আর কাউকে বলবি না এসব, কেমন? ঠিক আছে ভাইয়া। ইভাকে আবারও চোখ বেঁধে বাড়িতে পৌঁছে দিয়ে এগিয়ে যেতে লাগলাম হসপিটালের দিকে। হসপিটালে পৌঁছাতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগে গেল। ঘড়িতে তখন 12টা বেজে 20 মিনিট। হসপিটালের ভিতরে যেতেই থমকে চারপাশে চোখ বলিয়ে নিলাম। তারপর ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে গিয়ে দেখলাম একটা ছেলে পোশাক দেখে মনে হলো ওয়ার্ড বয়। একটু পর সামনে থেকে যেন ফিস ফিস করে কথা বলতে শুনলাম। চোখে না তুলে কান খাড়া করে শুনতে লাগলাম। সালা, মরল তো মরলই, আমাকেও টেহা না দিয়েই ছাদ দিকে ধাপ দিল। বলি মরবি যখন আমাকেও টাকা দিয়েই যা। ওদের কথা বলা শেষ হতে আর চোখে তাকালাম। কামরুলের মতো ওয়ার্ড বয়, তার মানে কামরুলের সাথে এরাও জড়িত। না না, দেখছি কেমন সব ঘোলাটে হয়ে যাচ্ছে। ফোন বের করে সিয়ামকে ফোন দিলাম। সিয়াম, কোথায় তুমি? স্যার, আমি অফিসে। হসপিটালে চলে এসো। ঠিক আছে স্যার। সিয়ামকে আমার এই কারণেই ভালো লাগে, কথা না বাড়িয়ে চলে আসে। ফোন রেখে ছেলে দুটোকে লক্ষ্য করলাম। এদের দুজনের প্রতি কেমন যেন সন্দেহ হলো। একদম চোরদের মতো তাকানোর স্বভাব। হসপিটালের মধ্যে যেতেই সেই দিনের নার্সের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু চেক আপ করাতে এসেছি আর কি। জি স্যার। স্যার, তাহলে আমি আসি। সামনে এগোতে গিয়ে দাঁড়িয়ে গেলাম, কারণ ওয়ার্ড বয় দুটো ছাদের দিকে যাচ্ছে। কেমন সন্দেহ হলো, তাই ওদের ফলো করতে লাগলাম। ওরা ছাদে উঠে গেল। হঠাৎ পিছনে তাকিয়ে হো হো করে হেসে দিল। তারপর আমি ওদের কথা শুনে পিছনে তাকাতে যাব, তার আগেই পিছন থেকে কেউ একজন মাথায় প্রচুর জোরে আঘাত করলো। তারপর কিছু মনে নেই। যখন চোখ খুললাম নিজেকে হাত পা বাঁধা অবস্থায় কাঠের চেয়ারে দেখলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম বাড়িটা পুরনো, হয়তো দেয়ালে রং নেই, এই জন্য এখানে নিয়ে এসেছে আমাকে। মাথার উপর ছোট্ট 60 পাওয়ারের বাল্ব জ্বলছে আর নিচ্ছে। ঘরে কেউই নেই। হাতটা নাড়াতে চেষ্টা করলাম আর অনুভব করলাম আমার বুক পকেটে ছোট 2 ইঞ্চি চাকু রয়েছে। চেয়ারটা পুরাতন হওয়ায় একবার চেয়ার সহ দাঁড়িয়ে গেলাম, আবার সজোরে বসে পড়লাম, আর যা হবার তাই হলো। চেয়ারটা ভেঙে গেল আর আমি একটু ব্যথাও পেলাম, তবুও নিজেকে সামলিয়ে নিলাম। চেয়ার ভাঙায় একটু শব্দ হলো। দ্রুত নিজেকে গুছিয়ে বুক পকেট থেকে চাকুটা বের করে নিলাম, সাথে রুমের লাইটটাও নষ্ট করে দিলাম। যা সন্দেহ করেছিলাম তাই। একটু পর কেউ একজন রুমে প্রবেশ করলো, কিন্তু কিছু দেখতে পেল না, তাই বাহিরে যেতে নেবে অমনি আক্রমণ করে বসলাম শত্রুর ওপর। মুখটা চেপে ধরে গলায় চাকু দিয়ে একটা টান দিলাম, অমনি ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। তারপর দ্রুত পকেট চেক করতে লাগলাম। ভাগ্যক্রমে একটা দেশি 1 শুটার গান পেলাম। সেটা লোড করে শালাকে শুইয়ে দিয়ে ধীর পায়ে বের হতে লাগলাম, কেউ আছে কিনা। এবারও তাই হলো। মুখোমুখি হলাম দুজনার। তারা আমার দিকে আক্রমণ করার আগেই আমি শুট করলাম, সাথে চাকুটা অন্যজনার দিকে ছুঁড়ে মারলাম। নিখুঁত নিশানা। বুলেট একজনের কপাল ফুঁড়ে বের হয়ে গিয়েছে, আর চাকুটা অন্যজনার ঠিক বাম বুকে গেঁথে গিয়েছে। সে ব্যথায় ছটফট করছে। বুঝলাম মরেনি, তাই চাকুটার উপর জোরে লাথি দিলাম।
অমনি চাকুটা ওর বুক ফুঁড়ে এপার ওপার হয়ে গেল। সামনে এগোতে যাব, হঠাৎ ধূপ করে কিছু একটা বাম হাতের বেশিতে লাগলো। ব্যথায় পড়ে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে রাখলাম। একটু পর ওপাশ থেকে একজন বের হয়ে এলো, এসে জোরে জোরে কয়েকটা লাথি দিল। চোখটা একটু খুলে দেখলাম ওর হাতে পিস্তলটা নিচে নামানো, আমার হাত থেকে প্রায় 1 ফুট উপরে। আর শত্রুকে দেখলাম আনমনে কি যেন ভাবছে। সুযোগটা কাজে লাগালাম, ছো মেরে ওর পিস্তলটা কেড়ে নিলাম, সাথে ওর পায়ে একটা লাথি দিলাম। আচমকা এমন আক্রমণ সে হয়তো হজম করতে পারেনি, তাই হয়তো বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ভেবেছিস মরে গেছি? না মানে ভাই, আমাকে মাফ করে দিন ভাই। আচ্ছা, আমার মাথায় বাড়ি কে দিয়েছিল? এই যে একটা লাশ দেখি, এই মেরেছে। তুই বুঝলি বা জানলি কি করে আমি আর্মি আর তোকে ফলো করছি? আপনার আর নার্সের কথাগুলো আমরা আড়াল থেকে শুনেছিলাম, আর আমাদের বসও আমাদের হুকুম করেছিল আপনাকে মেরে দেওয়ার। তোদের বসকে? ডাক্তার এনামুল। তোকে ধন্যবাদ। এবার বল আমি কোথায় এখন? গাবতলী ডক্টর এনামুলের বাংলোতে। এখানে কোনো গাড়ি আছে? হ্যাঁ ভাই আছে, আমি আপনাকে রেখে দিয়ে আসছি, চলুন। তোকে আর বিশ্বাস করে কি হবে, তোর তো কোনো দামই নেই। যা উপরে চলে যা, ভালো থাকিস। পরপর কয়েকটা গুলি করলাম, সবগুলো ওর বুকে আর কপালে। সামনে এগিয়ে দেখতে পেলাম একটা ঘর, আর মাঝে একটা টেবিলের ওপর কয়েকটা গাড়ির চাবি, সাথে আমার 2টো পিস্তল। দ্রুত পিস্তল 2টো পকেটে রেখেছি এবং গাড়ির চাবি নিয়ে বের হলাম। আশ্চর্য হলাম, বাহিরে আমারই গাড়ি রাখা, তার মানে এরা আমার গাড়িতেই নিয়ে এসেছে এখানে। এত সব ভাবা রেখে গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলাম। এখন প্রায় রাত 12টা বাজে, তাই সিয়ামকে আর ফোন দিলাম না, অন্য সিক্রেট নাম্বারে ফোন দিলাম। হ্যালো, এনামুলকে তুলে নিয়ে এসো সেই পুরনো বাংলোতে। আমি ফোনটা রেখে ড্রাইভ করতে লাগলাম। পথের মাঝে সেনাবাহিনীর প্রধানের ফোন। সেনাবাহিনীর প্রধান, তৌফিক, তোমার কাজের সুবিধা আর তোমাকে লিড দেওয়ার জন্য লেফটেন্যান্ট কর্নেল মেজর রৌফ তোমার সিনিয়রকে দায়িত্ব দিয়েছি। কিন্তু স্যার, কেন? তোমার উপর নজর রাখতে, তুমি তাকে সম্মান দেবে এবং তার কথা অনুযায়ী চলবে। কিন্তু হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। মেজাজ খারাপ হয়ে গেল। প্রায় 30 মিনিট পর একটা বিশাল দালানের সামনে থামলাম। বাহিরে লেখা আছে সন্ত্রাসী নিরাময় কেন্দ্র, কিন্তু আড়ালে এটা হোয়াইট মাফিয়া আড্ডাখানা। গাড়ির ডিকি থেকে হোয়াইট মাস্কটা পরে ভেতরে গেলাম। একটা চেয়ারে বসে আছি, সামনেই প্রায় 100 সোলজার, সবাই সাদা প্যান্ট আর ব্লেজার পরে রয়েছে। ঠিক তার সামনে ডক্টর এনামুলকে হাঁটুতে ভাঁজ করে বসিয়ে রাখা হয়েছে। পিনপতন নিরাপত্তা। এনামুল, তোকে 3টা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে উপরে যাবে, না দিতে পারলে মারা যাবে। ধপাস করে ওর মুখে আমার বুটের লাথি মেরে দিলাম। তা হোয়াইট মাফিয়া যখন কথা বলে তখন সবাই শোনে, তুইও শুনবি। আমার প্রশ্ন, তুই হসপিটালে ড্রাগস কই থেকে আনিস? আমার দ্বিতীয় প্রশ্ন, তুই ডাক্তার হয়ে সাধারণ রোগীকে কেন ড্রাগসে আসক্ত করিস? আমার তৃতীয় প্রশ্ন, তুই আর্মি মেজরকে কেন মারতে তোর লোককে পাঠালে? কিন্তু আমি তো বল, সময় 5 মিনিট। 1 মিনিট রয়েছে আর, বল, নাহলে কিন্তু পরে পস্তাবি। ধূপধাপ ধূপধাপ। ডক্টর এনামুলের পুরো দেহে আমার 10 জন সোলজার সাপ পেটা করতে ব্যস্ত। সবাই হকি দিয়ে যেখানে পারছে মারছে, শুধু মাথা বাদে। এনামুল তবুও চুপ, যেন ঘাড় তেরা। আমার লোকও তেমনি ঘাড় তেরা, ননস্টপ মেরেই চলেছে। এক পর্যায়ে ডক্টর এনামুল সহ্যের সীমা পেরিয়ে গেল। ভাই, ও ভাই, আমারে ছাইরা দেন, আমি বলছি ভাই, সব বলছি ভাই, আর মাইরেন না। হাতের ইশারার মারতেই নিষেধ করলাম। অমনি ক্রো মারা রেখে পিছনে গিয়ে দাঁড়ালো।
দেখলি তো, আগেই বলেছিলাম, বল, না হলে সহ্য করতে পারবি না। এখন তোকে 2 মিনিট দিলাম, ফটাফট বলে ফেল, না হলে। ভাই, আমি কোনো ডাক্তার নই। হসপিটালের সভাপতিকে টাকা খাইয়ে ভুয়া সার্টিফিকেটে ওখানে ডাক্তারি হিসাবে ছিলাম, আর মূল উদ্দেশ্য ছিল সবাইকে ড্রাগসে আসক্ত করা। তাই তো ওদের ভুয়া ওষুধ লিখে দিতাম, যার 95% ছিল ইয়াবা। আর ভাই, ড্রাগস আমি আনি না, এগুলো একজন কালো মুখোশধারী ব্যক্তি একটা ব্যাগে করে আনে, আমি ওখান থেকে সেগুলো নিয়ে আসি। আর আর্মি মেজর আমাদের এইসব কারবার ফাঁস করার ভয়ে হসপিটালের সভাপতি বলেছিল তাকে সরিয়ে দিতে। বাহ, 1.5 মিনিটই বলে দিলে, সাব্বাস। এখন বল, সেই মুখোশধারী লোক কখন আর কোথায় এবং কবে আসবে? আজই আসবে বস। আমি সেখানে যাওয়ার জন্য বের হতেই আপনার লোক তুলে এনেছে আমাকে। কি, কোথায় আছে আর কখন আসবে? ভাই, রাত 2:30টার সময় খোকন পার্কের সামনে। কিভাবে চিনবো ওকে? ভাই, ওনার সমস্ত পোশাক কালো, এমনকি গাড়িও। হাতে বস সুটকেস থাকে। যা, তোকে উপরে পাঠিয়ে দিলাম। এটা বলেই কয়েক রাউন্ড গুলি মেরে দিলাম ওর বুকে। একে নিয়ে যেতাম ওখানে, কিন্তু রিস্ক নিতে চাইনি আর, তাই মেরে দিলাম। এনামুলের জায়গাতে আমার লোককে প্লাস্টিক কসমেটিক পরিয়ে লোকটার সামনে নিয়ে গেলাম, কাছে যেতে দিলাম। আর আমার আরো লোক পুরো বিল্ডিং টপ ফ্লোরে স্নাইপার নিয়ে পুরো এলাকাটা নজর রাখছে। আমিও বুলেট প্রুফ জ্যাকেট পরে রেডি হয়ে নিলাম একটা পথচারী বেশে। তার পাশে কম্বলের নিচে গা ঢেকে শুয়ে আছি। তোর আসতে এত দেরি হলো কেন? আসলে শালা মেজরকে শুইয়ে দিতে দেরি হয়ে গেল। কই মাল এনেছেন বস? সেটা আর বলতে, কিন্তু টাকা কই? এই সুযোগে পিস্তলটা লোড করে উঠে ঠিক ওর মাথায়, তারপর তোর টাকা তোর খুলিতে দেব। না না, আমি আপনার সাথে যাচ্ছি, চলো। গুড। তারপর লোকটাকে নিয়ে করতোয়া নদীর পাশে নিয়ে গেলাম, যা বর্তমানে জলাশয়। তুই কোন গ্যাংয়ের হয়ে কাজ করিস? চুপ। ওর চুপ থাকা গায়ে আগুন ধরিয়ে দিল। পিস্তলের কানে দিয়ে সজোরে আঘাত করলাম ওর মাথায়। তারপর বল দ্রুত। ডার্ক মাফিয়া গ্যাংয়ের হয়ে। তোদের লিডার কে? জানি না, আমি ছোট মোটো ডিল করি, তবে এখানকার চেয়ারম্যান আর এমপি বলতে পারবে, ওরাই এখানে লিড দেয়। সেটা বুঝলাম, তোদের আড্ডাখানা কই? বেকারি পুরাতন গোডাউন। গুড, ভালো থাকিস। পরপর কয়েকটা গুলি ওর 2 চোখে মেরে দিলাম। তারপর বুকের কাপড় ছিঁড়ে লিখে দিলাম, দ্য হোয়াইট মাফিয়া কিং ইজ ব্যাক। তারপর মুখ থেকে মাস্ক খুলে লাশের ওপর রেখে চলে এলাম। আসতে প্রায় সকাল হয়ে গেল, বললে ভুল হবে, ভোর হয়েছে। স্যার যেন বুঝতে না পারে, তাই দ্রুত কাপড়গুলো চেঞ্জ করে গোসল করে মসজিদে গেলাম ফজরের নামাজ পড়তে। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। তারপর স্যার টিভিতে নিউজ চ্যানেল ওপেন করতেই সংবাদ পাঠিকা বলতে লাগলেন, ডার্ক মাফিয়া কিং এর একটা লোক নিহত হয়েছে হোয়াইট মাফিয়া কিং এর হাতে। আজ রাত আনুমানিক 8টা নাগাদ করতোয়া নদীর পাশে একটা লাশ পাওয়া গিয়েছে এবং ক্লু হিসাবে লোকটার দেহে সে অজ্ঞাত ব্যক্তি কিছু লিখে গিয়েছেন। অনেক গণমাধ্যমে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে হোয়াইট মাফিয়া কিং দেশ ছেড়েছে কয়েক বছর হলো। তাহলে কি আবারও হোয়াইট মাফিয়া কিং ফিরে এসেছে? আগামী সংবাদ শুনতে সাথে থাকুন। ধন্যবাদ। স্যার টিভিটা অফ করে আমার দিকে তাকিয়ে, হোয়াইট মাফিয়া এর কাজটা ভালো, সে কোনো অন্যায় দেখতে পারে না এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে বলে সে আজ খারাপ ব্যক্তি। কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেওয়া অপরাধ স্যার। হ্যাঁ অপরাধ, কিন্তু সরকার কি করতে পেরেছে? কিছুই নয়। এমনকি পুলিশ, আর্মি কেউই নয়। ধরতে পেরেছে ডার্ক মাফিয়ার লিডারকে? আজ পর্যন্ত শুনিনি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ডার্ক মাফিয়ার সদস্য আটক। কিন্তু হোয়াইট মাফিয়া কিং অসম্ভবকে সম্ভব করেছে। আমি কি মনে হয় যেন তাকে স্যালুট করার। আমার কি মনে হয় যেন তাকে স্যালুট করার।
যারা দেশকে ভালোবাসে তারাই এমন হয়, দেশের জন্য মাফিয়া হতেও প্রস্তুত। জি স্যার। এরই মধ্যে আন্টি আসলো ব্রেকফাস্ট করার জন্য। তখন প্রায় আমি ঘুমে টুকুমুলো করছি। কোন রকমে খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই ফোনের রিংটোনটা বেজে উঠল। দেখলাম আননোন নাম্বার, তবুও রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলাম, আমি লেফটেন্যান্ট কর্নেল মেজর রাফ। আশা করি গতকাল স্যারের থেকে শুনেছ। জি স্যার। গুড। তুমি আজ বিকেলে 5টায় তোমার এলাকার চেয়ারম্যানের বাসায় আসবে। তার ছেলের খুনের বিষয়ে কথা বলতে যেতে হবে। কিন্তু এটা তো পুলিশের কাজ। আমি তোমাকে যেটা বলছি সেটা করবে, নয়তো আমি কমপ্লেন করতে বাধ্য হব উপরে। সরি স্যার, আমি এক্ষুনি আসছি। শালা, তুই চিনিস আমাকে, তোকেও মেরে দেব। রেডি হতে বের হতে যাব, আবার ফোনটা বেজে উঠল। এবার ফোনের দিকে তাকিয়ে দেখি আমার ছোট বোনের ফোন। তাই শত বিরক্তি থাকলেও একটু হেসে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ ইবা, বল। ভাই, শুনেছো চেয়ারম্যানের ছেলে খুন হয়েছে? হ্যাঁ, একটু আগেই শুনেছি। তুই কিভাবে জানলি? আসলে স্কুলের সামনে অনেক পুলিশ এসেছিল তো, আর আমার বান্ধবী থেকে শুনলাম এটা। ও আচ্ছা, আমি রাখি, কাজ আছে আমার। ভাইয়া, তবু তোমার সাথে কথা বলবে। ওসব তনুবাকির সাথে কথা বলি না, রাখ ফোন। এটা বলে ফোনটা কেটে ড্রাইভ করতে শুরু করলাম। এদিকে এই রে, ভাইয়া মনে হয় রেগে গেছে। কই, আমার সাথে কথা না বলেই কেটে দিল কেন? তুই কি করেছিলি মনে আছে? আরে সেটা তো ভুল করে। কিন্তু ভাইয়া তোকে ক্ষমা করেনি হয়তো, তাই তোর কথা বলতেই কল কেটে দিয়েছে। তোর ভাইয়ার নাম্বার দে তো প্লিজ। ইভা ভ্রু নাচিয়ে, কি ব্যাপার তনু, আমার ভাইয়ার নাম্বার কি করবি তুই? সামথিং সামথিং নাকি? নাথিং ননদিনী, এখন নাম্বারটা দাও, সরি বলবো। এই, তুই কি বললি? ননদিনী? কে তোর ননদিনী? আরে না, আমি বলছি। থাক, বলতে হবে না। এই নে, নাম্বার লিখে দিলাম, যা খুশি কর, কিন্তু আমার নাম বলবি না। ঠিক আছে, চল বাড়ি যাই। এদিকে প্রায় 15 মিনিট গাড়ি ড্রাইভ করে চেয়ারম্যানের বাড়ির সামনে গাড়ি পার্কিং করে স্যারকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলাম, তুমি কই? স্যার, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। ওই ঠিক আছে, তুমি বাগানে এসো। কথা অনুযায়ী বাগানে গিয়ে অবাক, এখানে সিয়ামও আছে। আসলে স্যার, উপর থেকে হুকুম এসেছে রৌফ স্যারকে নিরাপত্তা দিতে। এই, তুমি কিভাবে মেজর হয়েছো? তোমার সামনে যে একজন সিনিয়র অফিসার আছে, সেটা কি তুমি ভুলে গেছো? স্যার, সেটা নয়। আর শুনুন, আপনি আমার উপর পদে বলে আপনার সম্মান বেশি, কিন্তু আপনার চেয়ে আমার পাওয়ার কিন্তু 100 গুণ বেশি। সুতরাং ভদ্রভাবে কথা বলুন। এত বড় সাহস আমাকে অপমান করা! দাঁড়াও, আমি এক্ষুনি তোমার নামে কমপ্লেন করব উপরে। তো দে, তাতে কি হয়েছে? লাউড স্পিকার দে, দেখি আমার কি বাল ছিঁড়তে পারিস। কথা অনুযায়ী লাউড স্পিকার দিয়ে ফোন রিসিভ করলো রৌফ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রৌফ, ফোন দিলে যে? কোনো অসুবিধা হয়েছে কি? স্যার, তেমন কিছু নয়, তবে আমি একটা বিষয় ভেবেই পাই না, একটা সাধারণ মেজর হয়ে কিভাবে সিনিয়রদের সাথে বেয়াদবি করে। কথা কাকে বলছেন, তার নামটা বলুন তো। স্যার, আমাকে যে মিশনে যাদের উপর নজরদারি করতে দিয়েছেন, মানে মেজর তৌফিক। রৌফ, তুমি হয়তো বলে যাচ্ছ তৌফিক তোমার পদের জুনিয়র হলেও তোমার চেয়ে ওর পাওয়ার বেশি। সুতরাং এমন কিছু করো না যাতে তৌফিক রেগে যায়। আমি তৌফিককে বলেছি কি কারণে ও এমন বিহেভ করেছে, আর নেক্সট টাইম ওর নামে কোনো কমপ্লেন যেন না শুনি। আমি আর সিয়াম জোরে হেসে দিলাম। ফোন রেখে আমার দিকে তাকালো। সিয়াম, তুমি একজন অফিসার, পরবর্তীতে আমার চেয়ারটা তোমার। সুতরাং তুমি কোনো অফিসারের বডিগার্ড হতে পারো না, এটা তোমাকে অপমান করা। সুতরাং তুমি আর কোনো অফিসারের বডিগার্ড নাও, সহকার হিসেবে কাজ করবে। ইয়েস স্যার।
তো সিয়াম, এখন বলো এখানে কেন এসেছি আমরা? চলো, আমাদের শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এর মধ্যে ফোন এলো। ফোনটা সেনাবাহিনীর প্রধান রৌফের দিকে তাকিয়ে ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো কেমনে থাকি? তুমি তো টেনশনে রেখেছ। কেন স্যার, কি করেছি আমি? করেছো অনেক কিছু। এদিকে মেয়েটা জ্বালিয়ে মারে, অন্যদিকে তোমার কমপ্লেইন। আমি পাগল হয়ে যাব। স্যার এসব রাখুন। ফোন করার কারণ? তোমায় বলেছিলাম না তোমার সিনিয়রকে সম্মান না দিলে বেয়াদবি করবে না? আসলে স্যার, আমি যে মিশনে এসেছি সেটা পূরণ করছি, কিন্তু আমার সিনিয়র অফিসার আমার সময়টুকু নষ্ট করছে, তাই একটু রেগে গিয়েছিলাম। আর স্যার, চিফ অফিসার যার কিনা আমার প্রমোশনের পরে আমার চেয়ারে সে বসবে, তার কি মানায় কোনো সিনিয়র অফিসারের বডিগার্ড হওয়া? একজন সৈনিকের কখনো বডিগার্ড প্রয়োজন হয় না। তাকে প্রশিক্ষণ দেওয়াই হয়েছে নিজের দেহ রক্ষা করার জন্য। তাহলে স্যার, আমার সিনিয়র মেজর রৌফ স্যার এর বডিগার্ড লাগবে কেন? তৌফিক, শান্ত হও। আচ্ছা, আমি দেখে নিব, তুমি তোমার মিশন কমপ্লিট করো। ঠিক আছে স্যার। ফোনটা কেটে পাশের চেয়ারে বসে পড়লাম। তারপর, তো চেয়ারম্যান সাহেব বলুন, আপনি কি কারণে ডেকেছেন? আসলে কয়েকদিন আগে আমার ছেলেকে কে বা কারা নির্মমভাবে হত্যা করেছে। পুলিশকে আমি ইনফর্ম করেছি, কিন্তু তারা কিছু করতে পারেনি। চেয়ারম্যান সাহেব, আমি আগেই খোঁজ নিয়েছি। আপনার ছেলে নাকি ডার্ক কিং এর লোক, আর সে নাকি কলেজে নেশা জাতীয় দ্রব্য সরবরাহ করত। এই, তুমি কি পাগল হয়েছো? ডার্ক কিং এর তো সদস্য, এটা তুমি কিভাবে জানো? আসলে কলেজে খোঁজ নিয়েছি, আর তখনই জানতে পেরেছি। রফ, চুপ করো। আচ্ছা, তুমি কি শিওর ডার্ক কিং আমার ছেলেকে হত্যা করেছে? জি, আমি শিওর। আর যতদূর জানি আর খোঁজ নিয়েছি, আপনিও নাকি এসব করতেন। তাই আপনার সুরক্ষা এবং জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেডকোয়ার্টারে যেতে হবে। তোমার এত বড় সাহস! জানো তুমি কার সাথে কথা বলছো? সিয়াম, চেয়ারম্যান সাহেবকে অ্যারেস্ট করে আমার গাড়িতে তোলো। তোমার কিন্তু বাড়াবাড়ি করছো। আমি কে তুমি জানো? আরে বেটা, তুই চেয়ারম্যান তো কি হয়েছে? তোকে তো মেরে তোর হাড্ডি দিয়ে চেয়ার বানাবো। চল হেডকোয়ার্টারে। চেয়ারম্যান গর্জে উঠে আমার শার্টের কলার ধরল। কিছু বললাম না। সিয়াম, ছবি তুলছো? জি স্যার। শালা, আমার কলার ধরিস বলে নাক বরাবর ঘুষি মেরে দিলাম। তারপর ওর পাঞ্জাবির কলার ধরে টানতে টানতে গাড়িতে বসালাম। সিয়াম, গাড়ি স্টার্ট দাও। আমি একে এক্ষুনি সাইজ করি। সিয়াম গাড়ি ড্রাইভ করা শুরু করলো, আর আমি মন মতো চেয়ারম্যানকে ধোলাই করতে লাগলাম। হেডকোয়ার্টারের মাঝপথে হঠাৎ দেখলাম সামনে অনেকগুলো গাছের গুঁড়ো পড়ে আছে। গাড়ি থেকে নামতেই 10 জনের মতো মুখোশধারী লোক পিস্তল তাক করে দাঁড়ালো। কে ভাই তোমরা? কি চাও? তেমন কিছু না, চেয়ারম্যানকে আমাদের সাথে যেতে দে তাহলে। স্যার, কি করব? সিয়াম, প্লিজ চেয়ারম্যানকে বের করে দাও। সিয়াম চেয়ারম্যানকে বের করে দিল। ওরা চেয়ারম্যানকে একটা গাড়িতে তুলে নিল। তারপর আমার আর সিয়ামের হাত পা বেঁধে রাস্তায় ফেলে চলে গেল। স্যার, আপনি যেতে দিলেন না কেন? সিয়াম, আমার কিছু হলে আমি কিছুই ভাবতাম না, কিন্তু তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না, তাই ছেড়ে দিয়েছি। একটু পর অনেক লোকজন আমাদের হাত পা খুলে দিল, আর এক একজন এক এক কথা জিজ্ঞেস করছে। কোনোটারও উত্তর না দিয়ে রৌফ স্যারকে ফোন দিলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, সর্বনাশ হয়ে গেছে। একদল গুন্ডা চেয়ারম্যানকে তুলে নিয়ে চলে গেছে। কি বলো এসব? কখন, কিভাবে হলো? তারপর সব কিছু খুলে বললাম। তুমি থাকো, আমি আসছি। সিয়াম, এসব বিষয়ে আমাদের কাজ নেই। চলো আমরা আমাদের মিশনটা দেখি। এই মিশন শেষ হলে বিয়ে করতে হবে, বয়স তো কম হলো না। সিয়াম চুপচাপ আমার পিছন পিছন এসে গাড়িতে বসে চালাতে শুরু করলো। এদিকে, হ্যালো, তোমাদের কাজ হয়েছে? কি? এটা কিভাবে সম্ভব? রৌফ ফোনটা কেটে কেমন যেন চিন্তিত হয়ে পড়ল। কপাল বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে।
এদিকে চেয়ারম্যানের কিডন্যাপিং খবরটা ছড়িয়ে পড়ল। শিহাবকে নিয়ে কলেজের আশেপাশে জিজ্ঞাসাবাদ করে বাসায় এলাম। ডিনারের সময় তৌফিক, সারাদিন তো দেখাই হয় না, খুব ব্যস্ত নাকি? একটু স্যার। খালি একটু, সারাদিন তো কাজই, আবার রাতেও কাজ। আন্টি, মিশন যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমার ছুটি, তখন জমিয়ে আড্ডা দেব, কেমন? মন থেকে যেন আরেকদিন। জি ভাইজান, তৌফিকও ছিল, কিন্তু কিডন্যাপাররা তৌফিক আর তার সহকারীকে বেঁধে রেখে চলে গিয়েছিল। এদিকে খাওয়া দাওয়া শেষ, উঠে গেলাম। এরই মধ্যে খবর পেলাম রৌফ স্যারও কিডন্যাপ হয়েছে। তৌফিক, এসব কি শুনছি? স্যার, আপনাকে সত্যি একটা কথা বলা হয়নি, বলবো? হ্যাঁ বলো। আসলে স্যার, আমার মনে হয় রৌফ স্যার এসব চোরা কারবারে জড়িত। কিভাবে বুঝলে? আমি রৌফ স্যারের শরীরে ছোট একটা মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছি, এতে তিনি যা বলবে সব আমি শুনতে পারি। তারপর স্যার, চেয়ারম্যানও এই চোরা কারবারিতে জড়িত ছিল। আমি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে রৌফ স্যার কাউকে ফোন দিয়ে চেয়ারম্যানকে কিডন্যাপ করতে বলেছিল। তাহলে রৌফকে কে কিডন্যাপ করলো? হয়তো তিনি নিজে থেকে গা ঢাকা দিয়েছে। তৌফিক, তোমাকে আমি ফুল পাওয়ার দিলাম। রৌফকে খুঁজে বের করে তার সাথে থেকে সবকিছু শুনে এবং চেয়ারম্যানকেও বের করে ক্রস ফায়ার করবে। দ্যাটস মাই অর্ডার। ইয়েস স্যার। ফোনটা কেটে বের হয়ে পড়লাম, তবে সিএমকে নিয়ে বা আমার আর্মি মেজর হিসেবে নয়, একদম রিয়েল গ্যাংস্টার হিসেবে। চলে এলাম আমার সেই 10 তলা বিল্ডিং এর সামনে। ধীর পায়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনে দুজনকে বাধা হয়েছে, তাদেরও সকলের। কিরে, চিনতে পারিস কি? আপনি কে? আমাদের তুলে এনেছেন কেন? রৌফ, তুই বল, চিনিস আমায়? দ্য হোয়াট মাফিয়া কিং? কারেক্ট, সব কারেক্ট, সঠিক ধরেছিস। তো এখন কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবি আর তোর ছুটি। ভাই বলুন, আমি সব বলছি, তবু আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, শোন তবে মনোযোগ সহকারে। আমার প্রথম প্রশ্ন, তোদের ড্রাগস সাপ্লাই কে দেয়? আমার দ্বিতীয় প্রশ্ন, তোর ছেলেকে তুই কলেজে পাঠিয়েছিলি কেন? মেয়েদের এপ্রিজিং করতে? আমার তৃতীয় প্রশ্ন, তুই কার আন্ডারে ড্রাগিং এর গ্যাংয়ে কাজ করিস? আমার চতুর্থ প্রশ্ন, হসপিটালের ভুয়া সার্টিফিকেট ডক্টর কে নিয়োগ দিয়েছিল, আর সেখানে ড্রাগস কে দিত? তোকে ধন্যবাদ, বিনা দ্বিধায় সত্যি বলেছিস। এই, কে আছিস? একে খাবার দে। তো রৌফের বাচ্চা, তুই বল, এখন তুই সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার হয়েও কেন এসব বেআইনি কাজে ছিলি? নিশ্চয়ই তোর আন্ডারেই হসপিটালের ডক্টর ছিল। এই যে আমার পাশে যিনি, তিনি আমাকে ড্রাগসের সাপ্লাই দিত, আর আমার ছেলেকে আমি শাসন করতে পারতাম না ওর মায়ের জন্য, তো এমন হয়েছে। আর আমিও ওর এমন হওয়াকে কাজে লাগিয়ে ওর মাধ্যমে কলেজে ড্রাগস বিক্রি করতাম। স্যার, এই যে ইউনিক ডার্ক মাফিয়া কিং এর লোক, যার আন্ডারে বগুড়ার সদর পরিচালক হচ্ছে। আর ভাই, আমার হসপিটালের সাথে কোনো কানেকশন নেই। চুপ। চুপ থাকা সম্মতির লক্ষণ। তবুও বল, তোর মুখে শুনতে চাই আমি, তুই কেন দেশের আইনের সাথেই বেইমানি করলি? আর ডার্ক মাফিয়া কিং এর লিডার কে? চুপ। রৌফ, আমি 1 থেকে 10 পর্যন্ত বলবো, তারপর তোর হাড্ডি আমি ওয়াশ করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বয়েস, শুধু এর ব্যক্তিগত সোফায় পেটাও। দুজন সোলজার ওদের সমস্ত শক্তি দিয়ে মারতে শুরু করেছে। অলরেডি 3টা হক স্টিক ভেঙে গেল, তবুও মারতেই লাগলো। এক পর্যায়ে রৌফ মুখ খুলল, তারপর সব বলল, কেন সে এইসব করেছে। সবকিছু ক্যামেরা রেকর্ড করে রেখে দিলাম। তারপর প্ল্যান অনুযায়ী সবকিছু রেডি করে সিয়ামকে ফোন দিলাম আমার টিম নিয়ে এই জায়গায় আসতে। ওরা আসলে আমি ওদের সাথে যোগ দিয়ে একটা ঘরে রেড করলাম, যেখানে দেখা যাবে রৌফ চেয়ারম্যানকে বেঁধে রেখেছে এবং নিজেই একটা পিস্তল চেয়ারম্যানের দিকে তাক করে গুলি করতে যাবে। তার আগেই
আমি ওর হাতে শুট করব। একদম তাই হলো, যা সরাসরি লাইভ টেলিকাস্ট দেখানো হলো। তারপর তাকে কিছুক্ষণ মেরে তার স্বীকারোক্তি নেব। সে বলবে সে ডার্ক মাফিয়া কিং এর লোক ছিল, আর চেয়ারম্যানকে সে ব্যবহার করে হসপিটালে নকল ডক্টর, কলেজে ড্রাগস পাচার করত, কিন্তু আবার হাতে ধরা পড়ায় তার নাম ফাঁস হওয়ার ভয় ছিল, তাই নিজে চেয়ারম্যানকে কিডন্যাপ করে নিজের গা ঢাকতে মিথ্যা প্রতারণা করেছিল যে সে কিডন্যাপ হয়েছে। আর কে এই দলের লিডার সেটা সে জানে না। এবার কয়েকজন সাংবাদিক আমার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারল। স্যার, আপনি কিভাবে এনাদের অবস্থান জানলেন? আমি ওর সিনিয়র অফিসার রৌফ স্যারের টি শার্টে একটা ছোট মাইক্রোফোন চিপ লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি তার সব কথা শুনতে পেতাম। এর মধ্যে যদি তিনি বিপদে পড়েন আমি যেন সাহায্য করতে পারি। আর তিনি কিডন্যাপ হয়েছে এটা জানার পর আমি মাইক্রোচিপ কানেক্ট করে এই জায়গার লোকেশন পাই। তারপর কি হলো আপনারা তো জানেনই। স্যার, আপনি যেতে দিলেন কেন? স্যার, এখন কি হবে? না সিয়াম, সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার হয়েও এইসব করেছে, তাকে পুলিশে দেওয়ার কিছু নেই। তাহলে আমি সেনাবাহিনীর প্রধানকে ফোন দিলাম লাউড স্পিকারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তৌফিক, বলো। স্যার, একজন সৈনিক হয়ে কখনো নিজের দেশের সাথে বেইমানি করতে পারবে না, আর করলেও তার শাস্তি মৃত্যুদণ্ড। আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি এদের দুজনকে ক্রস ফায়ার দিতে, যেন কোনো সৈনিক আর এদের মতো বেইমানি করতে ভয় পায়। সকল সাংবাদিক, আমি, সিয়াম আগ্রহ নিয়ে আছি সেনাবাহিনীর প্রধানের আদেশের অপেক্ষায়। ফায়ার দেম। থ্যাংক ইউ স্যার। ফোনটা কেটে ধীর পায়ে রৌফের দিকে এগিয়ে গেলাম। তারপর ওর কানে কানে, শালা শুয়োরের বাচ্চা, তোর পুরো গ্যাংকে আমি ধ্বংস করব। কথা বলা শেষ করে 10 জন জুনিয়র অফিসার সহ আমি পুরো ম্যাগাজিনের সমস্ত গলি ওদের দেহে মেরে দিলাম। এসব করতে করতে প্রায় ভোরের আলো ফুটেছে। সকালে খুব সুন্দর একটা নিউজ পেলাম, আমার প্রমোশন হয়েছে। আমি এখন সিনিয়র অফিসারের পদে, আর সিয়াম আমার চেয়ারে। খুশি মনে বাজারে যাব বাজার করতে, আনমনে হেঁটে চলেছি আর ভাবছি কাকে বিয়ে করব। কয়েকদিনের ভালোবাসা নাকি সেনাবাহিনীর প্রধানের মেয়ে অনেক দিনের ভালোবাসা যাকে আমি কখনো দেখিনি। এসব ভাবছি আর হেঁটেই চলেছি। অমনি একটা মাইক্রোবাস সামনে এসে 3-4 জন আমার হাত পা ধরে মুখে রুমাল টেপ পেঁচিয়ে ধরল। বুঝলাম ক্লোরোফোম মাখানো রুমালটাতে, তাই নিঃশ্বাস বন্ধ করে রাখতে গিয়েও ব্যর্থ হলাম। এক পর্যায়ে নিজে দেহের ভার ওদের শরীরে এলিয়ে দিলাম। যখন চোখ খুললাম তখন আবারও কোনো অন্ধকার কুঠুরিতে বাঁধা অবস্থায় দেখলাম, তবে এবার শিকল দিয়ে। নড়াচড়া করারও কোনো উপায় নেই, তবুও খুব কষ্টেই আমার ডান হাতের 2 ইঞ্চি নিচে ছোট একটা ট্রাকার লাগানো আছে, তাতে ক্লিক করলাম। এখন শুধু অপেক্ষার পালা। এদিকে সিয়াম আর সেনাবাহিনীর প্রধানের কথোপকথন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, তৌফিক এখন কোথায় আছে? আজ 4 দিন হলো তৌফিকের কোনো কন্ট্যাক্ট করতে পারছি না কেন ওর সাথে? স্যার, তৌফিক স্যার আজ 4 দিন নিখোঁজ। আমরা খুঁজে চলেছি কিন্তু এখনো পাইনি। না সিয়াম, এটা তো হতে পারে না। তুমি দ্রুত খুঁজে বের করো। জি স্যার, আমি চেষ্টা করছি। ফোন কেটে সিয়াম তার ঘড়ির দিকে তাকাতেই দ্রুত সিয়াম বের হয়ে পড়ল, সাথে পুরো টিম। কয়েক ঘন্টা পর, আচ্ছা আমাকে কে তুলে নিয়ে এসেছিল? স্যার, এটা এখনো জানা যায়নি, তবে স্যার আমরা যাদের বেআইনি অস্ত্র ধরেছি তারাই এইসব করেছে, যতদূর আমার মনে। কতজন ছিল এখানে, আর এই জায়গাটা কই? স্যার, জায়গাটা এখন পুরনো বাংলো, আর এখানে 10 জন ছিল, সব কয়টাকে মেরে দিয়েছি। গুড সিয়াম, চলো তাড়াতাড়ি বের হই, বলা তো যায় না কি হয়। জি স্যার। দ্রুত সেই বাংলো থেকে বের হয়ে এলাম। অনেকেরই প্রশ্ন যে সিয়াম কিভাবে বাঁচালো আমাকে। আসলে ভাই, এটা বললে গল্প কেমন লাগবে আমি অন্যদেরটা বলে দিলে, তাই কিছু বিষয়ে রহস্য বা অজানা থাকাই ভালো। স্যারের বাসায় এলাম, তারা জানতে চাইলো কি হয়েছিল। আমিও কোনো রকম গোজামিল দিয়ে বুঝিয়ে রুমে এসে বসে সবকিছু ভাবতে লাগলাম। এটাও ভাবলাম, না, আর সিয়ামকে নিয়ে এগোনো ঠিক নয়, এদের কিছু হতে পারে, এরা অতটা দক্ষ নয়।
এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর আগে ফোনটা চার্জে দিলাম, সাথে ডিজিটাল ঘড়িও। পরের দিন স্যারদের কাছ থেকে বিদায় নিলাম। শুধু শুধু তাদের কেন আমি বিপদে ফেলব? স্যার আর আন্টি অনেক বারণ করলো, তবুও চলে এলাম। তারপর সেনাবাহিনীর প্রধান ও সিএমকে একটা মেসেজ দিলাম। মেসেজে লিখলাম, স্যার এবং সিএম, মন দিয়ে শুনুন। আমাকে হয়তো শত্রুরা চিনে ফেলেছে, সুতরাং আমি আত্মগোপন করছি। আমি কোথায় থাকবো, কি করব, সেসব তোমাদের না ভাবলেও চলবে। সঠিক সময় সঠিক জায়গায় আমি থাকব, আর এই সময়ের মধ্যে আমি মিশন কমপ্লিট করব। আল্লাহ হাফেজ। মেসেজ সেন্ড করে ফোনটা বন্ধ করে চলে এলাম আমার সেই গ্যাংস্টার জীবনে। কি খবর তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আর নয়, এখন থেকে আমি এসে গিয়েছি দেশ থেকে ডার্ক কিং এর নাম মুছে দিতে। হাসান, খোঁজ নাও কারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। বস, হান্নাটা সেটা অনেক আগেই নিয়েছি। এখানকার এমপি যে আপনাকে তার বাংলোতে নিয়ে গেছিল। হাসান, কখন পাবো শালাকে? বস, এখন সকাল 10টা বাজে। এখন তো সংসদে আমরা ওকে ঠিক রাত 8টায় ওর বাড়িতে পারবো। গুড জব হাসান। চলো এখন আমাদের প্ল্যান বুঝিয়ে নেই। তারপর হাসান সহ সবাইকে প্ল্যান বুঝিয়ে দিলাম। তারপর সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলাম। চারিপাশে অন্ধকার নেমে এসেছে, সব জায়গায় ঝিঝি পোকার ডাক। সামনে একটা বিশাল বড় 2 তলার দালান, আর আশেপাশেই আমি সহ আমার সব লোক দাঁড়িয়ে আছে। বললে ভুল হবে, ওট পেতে আছি শিকারের জন্য। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পর কালো রঙের গাড়ি আসতে দেখলাম, যা এই দালানের মধ্যেই প্রবেশ করলো। চারদিকে চোখ ঘুরিয়ে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। হয়তো ভাবছেন দারোয়ান কিছু বলল না কেন? আরে ভাই, আসল দারোয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা আমার লোক। গাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে মাতাল একটা লোক বের হয়ে এলো। এটাই এমপি। দ্রুত ওকে ওর বাড়ির ভেতর নিয়ে গেলাম। এই একাই, এর কোনো ছেলে বা বউ নেই, তাই বাড়িটা পুরো ফাঁকা। প্রথমে চেয়ারের সাথে পুরো শরীরটাকে বেঁধে নিলাম। তারপর, হাসান, তোমার কাজ শুরু করো। হাসান এমপির মুখে পানি মেরে দিল, আর এমপি একটু পরে মদের নেশা কেটে গেল। তারপর, তা তুই মেজর তৌফিককে কেন কিডন্যাপ করেছিলি? কে তুই? ভালো চাস তো আমাকে ছেড়ে দে, নয়তো কি? বল বল, আমি ভয় পেলাম তোর কথা শুনে। তুই চিনিস আমি কে? কে তুই? তোর জম। নাক বরাবর একটা ঘুষি মেরে বললাম। ভাই, আমাকে মারছেন কেন? বলছি আমি। বল, শুনছি আমি। আসলে মেজর তৌফিক আমাদের কাছের লোক। চেয়ারম্যান আর ওকে হত্যা করেছে, আর তার জন্য আমাদের বসের নাম ফাঁস হওয়ার ভয় রয়েছে। তাই ওকে আমার বাংলাতে আটকে রেখেছিলাম। তোদের বস কে? নাম বলল। তোদের গ্যাংয়ের নাম কি? ডার্ক কিং। হ্যাপি জার্নি। ওর পুরো দেহে পুরো ম্যাগাজিনের বুলেট ঢুকিয়ে দিলাম। বাড়ি থেকে বের হয়ে 1 কিলোমিটার যাওয়ার পর সবুজ রিমোটে চাপ দিলাম। অমনি পুরো এলাকা জুড়ে একটা শব্দ হলো, আর কয়েকবার মাটি কেঁপে উঠল। পরের দিন পুরো দেশে তোলপাড়। এমপিকে কারা যেন নির্মমভাবে হত্যা করেছে। নিউজগুলো দেখে আমার সিক্রেট আইডি থেকে কাল রাতে এমপির বলা কথার ভিডিওটা ছেড়ে দিলাম। সাথে সাথে পুরো দেশ যাকে ভালোর উপদেশ দিচ্ছিল, তারাই এখন ঘৃণা প্রকাশ করতে শুরু করেছে। এদিকে, সিএম, নিউজ দেখেছ? জি স্যার। বলো তো কাজটা কে করেছে? আর্মি মেজর দা শুটার মাস্টার তৌফিক। কি স্যার, ঠিক বলেছি তো? কারেক্ট। তৌফিকই হলো আমাদের ভরসা। দেখা যাক সামনে কি হয়। জি স্যার। পরের দিন ব্রেকিং নিউজ দেখানো হচ্ছে। এলাকার এসিপি নিখোঁজ। কে বা কারা তাকে কিডন্যাপ করেছে, আর আমি সেই নিউজটা এসিপির সামনেই দেখাচ্ছি, আর হো হো করে হেসেই চলেছে। কিরে দেখলি, তোকে টিভিতে দেখাচ্ছে। তুই তো বড় মাপের সেলিব্রিটি হয়ে গেলি। হ্যাঁ, পুরো অপু ভাই। চল, এখন তোর ইন্টারভিউ নেই। এই, তুই জানিস আমি কে? আমি এই এলাকার এসিপি।
তোকে আমি হাজতে নিয়ে এমন ব্যবস্থা করব না। ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বললাম। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে, তুই জানিস আমি কে? দ্য হোয়াইট মাফিয়া কিং। আর একটা পরিচয় আছে আমার, জানিস? মেজর তৌফিক। চিনিস? ভাই আমাকে ছেড়ে দিন ভাই, আমি কিছু করি নাই ভাই। ঠোঁটে আঙুলের ইশারা করে। আমি কোনো নেতা নই, সুতরাং ভাই বলতে হবে না। আর দেখছিস না ক্যামেরা আছে, একটা পোজ দে। শোন, এখন আমি তোকে যা যা প্রশ্ন করব উত্তর দেবে। জানিসই তো ভাই ক্যামেরা চলছে। তা তুই তাহলে সেই না যে কলেজে ড্রাগস সাপ্লাইয়ে সহযোগিতা করতি? জি হ্যাঁ। তুই এইসব কোথায় পেতি? সব ড্রাগস মেজর রৌফ আমাদের হাতে হস্তান্তর করত, আর আমরা কলেজে কলেজে সাপ্লাই দিতাম। আইনের লোক হয়েও অবৈধ কাজে জড়ালি কেন? টাকার জন্য। আমি যতদূর জানি এসব ডার্ক কিং এর কাজ। তাহলে তুই কি ডার্ক কিং এর লোক নাকি? এসএপি? হ্যাঁ, ক্যামেরা তখন সরাসরি লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। লাইভ বন্ধ করে, সুন্দর ইন্টারভিউ দিয়েছি শুভ ভাই, চল এবার তোকে উপরে পাঠিয়ে দেই। একেও গুলি করে মেরে দিলাম। শালা এদের জন্য আমার কত বুলেট যে খরচ হচ্ছে। একটুবার উঠে আমার ব্যক্তিগত নাম্বারটা ওপেন করলাম, অমনি ফোনে রিং বেজে উঠল। দেখলাম অচেনা নাম্বার, তাই কৌতূহল হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার হবু স্ত্রী বলছি। আপনি ভুল নম্বরে ফোন দিয়েছেন বোন, ফোনটা রেখে নাম্বারটা আবার ডায়াল করুন। জি না জনাব, আমি ঠিক নাম্বারই ডায়াল করেছি এবং ঠিক লোকের সাথেই কথা বলছি। কিন্তু আমার মনে হলো আপনি ভুল নম্বরে ফোন করেছেন, সুতরাং ফোন রাখুন, নয়তো পরিচয় দিন। আমি তানিয়া সুলতানা। কি জনাব, চিনতে পেরেছেন? আপনার বাবার নাম? সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট কর্নেল রহিম চৌধুরী। কি চিনেছেন? ও ম্যাম, আপনি তো বলুন কি দরকার। তেমন কিছুই না, বলছি কবে মিশন শেষ হবে? বয়স তো বেড়ে যাচ্ছে, এখন 19 চলছে। বলছি কবে বিয়ে করব? ম্যাম, 20 বছর পূর্ণ হোক, তখন না হয় ভেবে দেখব। এখন রাখি, কাজে আছে। আপনি কোথায় আছেন এখন? আছি কোথাও, না জানাই ভালো। আমি কিন্তু নাম্বার ট্যাগ করে চলে আসব। আমিও তো কাঁচা খেলোয়াড় নই মিসেস তৌফিক। হ্যাঁ, আমি আপনার বাবার চেয়েও 2 ধাপ এগিয়ে। এটা পার্সোনাল নাম্বার, কোনো লোকেশন দেখাবে না। আশা করি বুঝতেই পেরেছেন। এখন আল্লাহ হাফেজ। পরের দিন ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম, দেখলাম আবারও অচেনা নাম্বার থেকে ফোন। আবারও কৌতূহল নিয়ে রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আমি তনু, তনু পাখি। তনু পাখি? কি দিন আসলো রে বাবা, পাখিরাও এখন ফোন ব্যবহার করে। তা তনু পাখি, বলুন আপনার কি লাগবে? গম খাবেন? আই শুনুন, আমি মানুষ আর আমাকে চেনেন না, তাই না? তাহলে মনে করিয়ে দিই। হ্যাঁ, তাই ভালো হবে, বলুন। মনে আছে আপনাকে ভরা মাঠে ঠাস ঠাস করে চর মেরেছিলাম? সেই আমি। ইস, মান ইজ্জত লুটিয়ে নিলেন পাঠক পাঠিকাদের সামনে। এত বেশি ভাব নিলে এমনই হবে। আর আপনি আমার উপর কোনো তাবিজ পড়া করেছেন নাকি বলেন তো? সেই প্রথম দিন থেকে আপনার কথা ভাবছি, আর নাম্বার নিয়ে ফোন দিব করে আজ 5 দিন পর ফোন দিয়ে দিলাম। কি ঠিক করেছি না? হ্যাঁ, ফোন দিয়ে আমার উদ্ধার করেছেন। এখন বলুন কি বলবেন। তেমন কিছু না, আমি আপনার সাথে সারা জীবন তনু পাখি হয়ে সংসার করতে চাই। আজও সবাই ভালোবাসি বলে, আর আপনি সোজা সংসার? খুব ভয়ানক মেয়ে তো। এখন শুনুন, কোনো মেয়ের সাথে কথা বলবেন না, আর বললে একটা মেয়ের সাথে কথা বলবেন। আমি কিন্তু একটা সতী নিব, এর বেশি নয়, মনে থাকে যেন। হ্যালো হ্যালো, কেটে দিল ফোনটা। বিরক্তি নিয়ে উঠতে যাব, আবার ফোন দেখলাম ইভা দিয়েছে। বল পেতনি,
কি ভাইয়া, তাহলে এত দূর এগিয়ে গেছো, আমার বান্ধবীকে পটিয়ে নিয়েছো? দেখ ইবা, রাগাবি না, ফোনের মধ্যে গিয়ে মারবো কিন্তু, বেয়াদব মেয়ে। আমার নম্বর ওকে কে দিয়েছে? হ্যাঁ, আমি কি জানি, আমি দেইনি। সেটা আমি বুঝেছি। এখন আমার মাথা খাচ্ছে, তুইও খাচ্ছিস, আর একদিকে স্যারের মেয়েটাও। উফ, পাগল হয়ে যাব আমি। পাঠক পাঠিকারা, আপনাদের বাসা পাবনা হলে আমায় বলবেন, আমি আপনাদের বাসায় বেড়াতে যাব। এই পেতনি, মুখ বন্ধ কর, আমি ফোন রাখি। ফোনটা কেটে বাথরুমের দিকে যাব, অমনি আবার ফোন এলো, কিন্তু আবার এটাও পেয়েছে। আবার ফোনটাও জরুরি, তাই না দেখে দ্রুত ফোনটা রিসিভ করে, হ্যালো, আপনি যেই হন না কেন, আমি এখন ওয়াশরুমে যাব, তো যদি বেঁচে থাকি আবার আমি কল ব্যাক করব। তারপর রকেটের স্পিডে আমি ছুটলাম ওয়াশরুমে। আহ, কি শান্তি! একেবারে গোসল করে বের হয়ে এলাম। তারপর ফোনটা সেই নাম্বারে ব্যাক করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। আরে, এ তো সেনাবাহিনীর প্রধান। আসসালামু আলাইকুম স্যার। তা স্যার, আপনার হাগু করা হয়েছে তো? জি স্যার। তৌফিক, তোমার কোনো খোঁজ নেই কেন? স্যার, মেসেজে আমি কারণ বলে দিয়েছি। আমি দেখেছি। মিশন কত দূর সেটা তো বলো। এখন শেষ জনকে শুধু তুলে আনতে হবে, তাহলেই মিশন সাকসেসফুল, কিন্তু এটা খুবই কঠিন আর রিস্কের। সাবধানে করো, তোমার উপর কিন্তু আমার মেয়ের দায়িত্ব আছে। ওহ স্যার, প্যারা আর দিবেন না, এমনিতেই কাল রাতে খুব প্যারা দিয়েছে। দাঁড়াও, আরো একটু প্যারা দিয়ে বলে। মাথা নিয়ে কোথায় তুই? স্যার, আপনার মেয়েকে ডাকছেন কেন? তুমি আমার কম প্যারা দাওনি, তুমি আমায় কম প্যারা দাওনি জামাই বাবাজি, আজ আমিও একটু দেই। ফোন কাটবে না, দ্যাটস মাই অর্ডার। ওকে স্যার। ফোনটা কানে লাগিয়ে বসে শুনছি বাবা মেয়ের ফটর ফটর। বাবা ডেকেছো আমায়? মা, তুই নাকি জামাই বাবাজিকে রাতে প্যারা দিয়েছিস, সেটারই বিচার দিল। এও বললো তোকে নাকি বিয়ে করবে না। কি এত বড় কথা! দাঁড়াও, ফোনটা কই রেখেছি, নিয়ে আসি। আরে মামুনি, এই নে ফোন, আমি ওকে লাইনে রেখেছি, কথা বল। যাও বাবা, তোমার লজ্জা নেই? মেয়ে আর জামাইয়ের কথা শুনবে, আমার লজ্জা করবে। উফ, বাঁচলাম, আমার ফোনের টাকা বাঁচবে। আম্মাজান, তোমার আম্মুটা কই? ওই যে পাশের রুমে তোমার অপেক্ষায় আছে। তৌফিক, ফোন কাটো আর তোমার হুবু বউকে সামলাও, আমি আমার বউকে সামলাই। ওকে, তানিয়ার আম্মা কোথায়? ওগো তানিয়ার আম্মা কোথায় তুমি? দিলাম ফোন কেটে, আর ভাবছি শালা বুড়ো বয়স হলো কিন্তু এখনো রস ফুরায়নি। মনে হয় রস অত বেশিও ঢালেনি। এসব ভাবছি আর হাসছি, এদিকে আমার ফোনটা কেঁদেই চলেছে। হ্যাঁ বউ, বলো। বাহ, একদিনেই বউ নাকি পাম দিতে ডাকলে? কোনটা? দুটোই। তা কি করছে আমার বাবুটা? এই যে আমি ওয়াশরুম থেকে এসে প্যাম্পাস পরছি। ছি, তুমিও না, এই বয়সে কেউ প্যাম্পাস পরে? তাহলে কেউ কি 26 বছরের একটা যুবককে বাবু ডাকে? হ্যাঁ, ধুর, আনরোম্যান্টিক বর একটা। তো নতুন কাউকে বেছে নাও, তাহলে আমি বাঁচি। কুত্তা, তোকে আমি বিয়ে করব তো করবই, দরকার হলে তুই আরো একটা বিয়ে কর, এতে আমার সমস্যা নেই। তোর ভালোবাসা 203 ভাগাভাগি করে নিব, তবু আমি তোকেই বিয়ে করব। বলছি, আমায় কাটাকাটি না করে দুজনে দুটো জামাই নিলেই তো পারো, আমিও বাঁচলাম, তোমরাও জামাই পেলে। সেটা পরে দেখবো, এখন বলো, খাওয়া দাওয়া করছো নাকি এখনো হাগুবাগু করে মাখিয়ে বসে আছো? ওয়াশরুমের কাজকর্ম শেষ করে আপনার অপেক্ষায় আছি, এসে পরিষ্কার করে দিয়ে যান। এটা তো ভাগ্যের বিষয়, বিয়ের আগেই বরের সেবা করব। দ্রুত অ্যাড্রেস দাও, আসছি আমি। সেটাই হচ্ছে লুচু বেডি। আমার কি সম্মান নাই? হ্যাঁ আছে তো সম্মান, কিন্তু বউয়ের কাছে লজ্জা নাই। তা বউ, তোমার চান্দু বাবা কি তোমার আম্মুকে রস দেয়নি? জি, তুমি এসব কি বলো?
তো কি বলবো, বইরা বেটার মাথায় তো চুলই ওঠে না, টাকলু হইছে, তবুও এখনো রস গেল না। সন্দেহ হয় তুমি ওই টাকলুর মেয়ে তো। ঠিক আছে, ডিএনএ টেস্টের রিপোর্ট তোমায় দেখাবো নে। আচ্ছা আর শোনো, এইচআইভি এরও পরীক্ষা কইরো, নয়তো আমি শেষ। ঠিক আছে, তাও করব। ও হ্যাঁ শোনো, তোমার রক্তটাও পরীক্ষা কইরো, বলা তো যায় না আমাদের সন্তানের কোনো সমস্যা হইলে। আমি সব পরীক্ষা করব, দরকার হলে হাগু, তবু তোরেই বিয়ে করব। হ্যালো হ্যালো, ধরো সবাই শুধু রাগে দেখায়, আমার একটা কাকে দেখাবো নিজেই জানে না। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নাস্তা করতে। নাস্তা করে এসে বসে রইলাম, এরই মধ্যে ফোন এলো। হ্যালো বস, মিশন কমপ্লিট, শুধু আপনার হুকুমের অপেক্ষা। গুড জব হাসান, তুমি পুরোপুরিভাবে প্রস্তুতি নাও, আসছি আমি। ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়লাম, কারণ মিশনে যেতে হবে রাতে, তাই জেগে থাকার জন্য ঘুমের প্রয়োজন। কিন্তু ঘুমই আসছে না, তবুও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। ফোনের রিংটোনটায় ঘুমটা ভেঙে গেল। দেখলাম তানিয়ার ফোন, তাই রিসিভ করলাম। হ্যালো তানিয়া, বলো। তুমি কি করছো? দেখেছো আমি কতবার ফোন দিয়েছি? তানিয়া, ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, খেয়েছো? আবার খেতে যাব। আর শোনো, তুমি আর তোমার সতীন দুজনে রান্না শেখো, কেমন? বিয়ের পর বউদের রান্না খাবো। সতীন কই পাবো? তোমার যাকে পছন্দ হয় তাকেই বানাও, আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে আমি সতীন খুঁজি, তারপর দুজনে রান্না শিখবো। ফোনটা কেটে দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম। সামনে বিশাল 5 তলা একটা বাড়ি। হাসান। জি বস, বলুন। খবর পাক্কা তো? একদম পাক্কা। এরই মধ্যেই ফোনটা বেজে উঠল, রিসিভ করলাম। আমরা আজ মিশনে আসবো না, অন্যদিন করব। হাসিন কি আমার বস? আমি যা বলবো তাই হবে। ফোন রেখে হাসানের দিকে তাকালাম। ভাই কি হলো এটা? হাসান, একটু পর বুঝবে, এখন এইসব দারোয়ানকে টপকে দাও দ্রুত। এরা তো আমার লোক বস। তাতে কি, এরা বেঈমান, এটাই বড় কথা। নাও, কিল দেন। হাতের ইশারা করতেই বৃষ্টির মতো বুলেট তীর বেগে তার নিশানাতে লাগতে লাগলো। মুহূর্তেই সব গার্ডের কিল্লা ফতে। হাসান, তোমার পিস্তলটা এগিয়ে দাও তো। কেন বস? এটা পুরনো হয়ে গিয়েছে, নতুন নিতে হবে। দ্রুত পিস্তল বের করো। হাসান পিস্তলটা বের করে দিল। আমি চেক করে দেখলাম ম্যাগাজিনে গুলি রয়েছে, সাথে লোড করা। তাই সাইলেন্সার লাগিয়ে হাসানের কপালে ঠেকিয়ে, হাসান তোকে আমি কি দেইনি, আর তুই কিনা বেইমানি করলি? ভাই আপনি কি কি বলছেন? হয়তো এই ভাবছিস আমি জানলাম কিভাবে। এই দেখ। হাসানের টি শার্ট থেকে মাইক্রোচিপটা দেখিয়ে বললাম, এটা দিয়ে তোর সব কথাই আমি শুনেছি। ভাই ভুলে গেছে ভাই। বাহ, এমন করিস কেন? যা, ওপরে ভালো থাকিস। শালা বেইমানের কোনো মাফ নেই। পরপর পুরো ম্যাগাজিনের বুলেট ওর কপালে ঢুকিয়ে দিলাম। আবারও ধূপের আড়ালে গেলাম, গাড়ির বের হওয়ার শব্দে। যা ভেবেছি তাই। বাড়ি থেকে একটু দূরে আসতেই গাড়ির চাকাতে গুলি করলাম এবং অপেক্ষা করতে লাগলাম। এমন সময় গাড়ি থেকে একটা লোক বের হলো। হ্যাঁ, এটা আমার চাচা ফেরদৌস, যে কিনা জানে না আমি হোয়াইট মাফিয়া কিং। চাচা দেখে হাতে পিস্তল নিয়ে বের হতে যাবে, অমনি ওর 5 সেকেন্ডে 2টা গুলি করেছি, যা ওর 2 কাঁধে ফুটো করে দিল। তারপর ওর দিকে এগিয়ে গেলাম। চাচা, কি খবর? তুমি এখানে পড়ে আছো কেন? বাবা তৌফিক, দ্রুত হসপিটালে নিয়ে চল আমায় বাবা, আমায় বাচ্চা। ডার্ক মাফিয়া কিং এর সেক্রেটারি, যে কিনা তার আপন ভাতিজা হোয়াইট মাফিয়া কিংকে মেরে ফেলার প্ল্যান করেছিল ডার্ক মাফিয়া কিং এর সাথে।
তাকে আমি বাঁচাবো? তুই হোয়াট? মাফিয়া কিং? কেন বলো তো? কোনো সন্দেহ আছে? আর থাকলেই বা কি? যা, উপরে ভালো থাকিস। একেও মেরে দিলাম। তারপর দরজা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে গিয়ে ড্রয়িং রুমে চোখ পড়তেই চোখ কপালে উঠে গেল। তবুও একটু নাটক করা শুরু করলাম। বাবা, চাচি, মা, তোমরা ইভাকে বেঁধে রেখেছো কেন? আমাদের নাদান বাচ্চা কিছুই বোঝে না। তা বাবা, হোয়াইট মাফিয়া কিং কিভাবে হলি? মাফিয়া? তাও আমি? কি বলছো তোমরা? ইভাকে ছেড়ে দাও। বললেই ছেড়ে দেবো? কত বড় প্ল্যান ছিল আমাদের, আর তুই সেটা নষ্ট করলি। তোর বাবা মা চাচা চাচিকে তো অনেক আগেই মেরেছি, তোকেও বের করেছি বাড়ি থেকে, কিন্তু এই মেয়েটার উপর কেমন মায়া হয়েছিল তাই বাঁচিয়ে রেখেছি। এখন এর মরার সময় হয়েছে। এই গুলি কর এখন, সরি, এই গুলি কর একে। খেয়াল করলাম এরা তিনজনই জানালার সোজা দাঁড়িয়ে আছে। ও তাই? ভালোই ভালোই বললাম ছেড়ে দে, নয়তো কি রে ছোকরা? আইজ্যাক, পাগলা, তোরা এবার কই যাবি বল? মারবো নাকি ছেড়ে দেব? ছাড়বো না তো অবশ্যই। এখন তার আগে এই বেশদের হিসাব মেটাই। পকেটে ছুরি ছিল, দুজনারই মুখ থেকে জিব্বাটা বের করে কেটে ফেলে সাথে সাথে গলাটা নামিয়ে দিলাম। তারপর ইভার বাঁধন খুলে দিলাম। পাগলি আমাকে দেখেই কেঁদে দিল। কি হয়েছে আমার পাগলিটার? কাঁদে কেন? ভাইয়া, এরা জানি। এখন এদের খেলাটা শেষ করতে হবে, তুমি ওয়েট করো বলে পাশ থেকে চেয়ারটা টেনে বসলাম। বসার আগে ক্যামেরা অন করে ইভার হাতে দিলাম। তার মানে তুই সেই ডার্ক মাফিয়া কিং? তোর নাম শুনে মনে হচ্ছে তুই ফরেনার। তাহলে তোর চেহারা বাংলাদেশিদের মতো কেন? হ্যাঁ, প্লাস্টিক সার্জারি করেছি। তোর মূল উদ্দেশ্য কি ছিল এই দেশে আসার? এই দেশকে নিজের দখলে আনা। তোর মতো ফরেনাররা এমনই হয়। যা, তোর দেশ লাগতো না, যা, তোকে পুরোপুরি পৃথিবীর বুক থেকে মুছে দিলাম। AK-47 দিয়ে পরপর পুরো ম্যাগাজিন ওর বুকের উপর খরচ করেছি। তারপর ইভাকে নিয়ে বের হয়ে আসে অন্ধকার জগৎ থেকে। কয়েকদিন পর ইভাকে নিয়ে ঢাকায় চলে আসে হেডকোয়ার্টারে। কংগ্রাচুলেশন তৌফিক, এত বড় একটি মিশন কমপ্লিট করার জন্য। এটা আমার ডিউটি স্যার। তারপর মেডেল পরানো হলো। সবকিছু শেষ করে ইভাকে নিয়ে বের হতে যাব, উনি শ্বশুর সামনে হাজির। স্যার কিছু বলবেন? স্যার নয়, এখন আমি অফ ডিউটিতে। তা জামাই বাবা যে, এবার আমার মেয়েটাকে নিজের করে নাও। আমার বয়স হয়নি স্যার। না, বয়স হয়নি, এতদিন বিয়ে করলে সন্তানের বাবা হতে। ঠিক বলেছিলাম মামনি তো? ভাইয়া, এরা বিয়ে করো। দেখলেন শ্বশুর মশাই, আমার বোনটা বলল, কি করে না শুনি। কি ভাবলে? ভাবছি বিয়েটা করেই ফেলবো। চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই। শ্বশুর বাড়ি এলাম, আদর যত্নের অভাব নেই, কিন্তু কথা হলো নিজের বউটাকে এখনো দেখেনি। চারপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম, তবুও নেই। এমন সময় কেউ গলা খাকানে দিল। দেখলাম শ্বশুর, সাথে আরো একজন বয়স্ক লোক, প্রায় দুজন সমান সমান। আরে শ্বশুর আব্বা যে, কিছু বলবেন? এই এসব কি? এখানে আমরা দুজন আছে, মানে বহু বচন বলতে হবে শ্বশুর আব্বাটা। কেন 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 মানে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা। আর বলতে না দিল না শ্বশুর এক শ্বশুর দুই। বাধা পেয়ে চুপ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বলুন শ্বশুর দুই। ওটা শুনতে হবে বলে শ্বশুর আব্বারা গেলেন। ইভাও এখন পাত্তা দিচ্ছে না, শুধু মুচকি হাসছে। আমি তো নাদানা বাচ্চা, তাই চুপ করে আছি। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল, কিন্তু ও মা, অবাক করা বিষয় হলো দুইবার বিয়ে পড়ালো, আর দুইবারই পাত্রের নাম ভিন্ন। আমি অত না ভেবে কবুল বলে দিয়েছি। বাসর ঘরের সামনে ইভাকে 20,000 টাকা দিয়ে কোনো মতে ভেতরে ঢুকলাম, আজ আচ্ছা মতো বিড়াল মারব বলে। কিন্তু ও মা, এ কি, এখানে তো দুইটা বউ লুডো খেলতে ব্যস্ত।
আমি এসেছি দেখে খেলা বন্ধ করে দুজনই পা ধরে সালাম করে চলে গেল। আমি ধীর পায়ে একজনের ঘোমটা খুলে 2 হাত পিছিয়ে গিয়ে, তুমি? আমি চিনতে পেরেছেন? আসলে এ আমার আন্ডারে আমার নিচের পদে চাকরি করত। তার মানে তুমি স্যারের মেয়ে? আগে জানলে? বলো, আগে জানলে? একটু খেয়ে দেখতাম। যাই হোক, এখন একেবারেই খাবো। তো এই মেয়েটাকে, একে বের করো তো। ওই, ও বের হবে কেন? আমার সতীন তো। সতীন? সতীন, তুমিই তো বলেছিলে তোমার 2টো বউ দরকার, তাই আমার পছন্দ মতো একে ঠিক করে নিয়ে। আরে ওটা তো এমনি বলেছি তানিয়া, সেই সব জানি না। বিয়ে হয়েছে এখন, ওকে দেখো। কি আর করার, এখন দুটোকেই মেরে প্রমাণ করব আমি আসল পুরুষ। দ্বিতীয় স্ত্রী ঘোমটাটা তুলে প্রায় 4 হাত পিছিয়ে এসে, তনু পাখি? জি বসে, আমি। তোমরা দুজনকে চেনো কিভাবে? আরে এটা আমার চাচাতো বোন। আচ্ছা, তো হিসেব করে নেই কাকে আগে বিড়াল মারব। দুজন একসাথে ওকে বললাম। আমি মাঝে শুয়ে আছি আর 2 বউ আমার 2 পাশে। ওদের মধ্যে কথা হচ্ছে। কয়েন উপরে ছুড়বে এবং যার 2 বার আমার পেটে পড়বে তাকে আগে মারব, আর পেটের নিচে পড়লে আউট। কিন্তু অবাক করার বিষয় হলো দুজনেরই একবার করে পড়ল, আর একটা ক্যান্সেল। তো এখন কি করব? তোমরাই শুরু করো। খুব সেনা তুমি, কিন্তু আজ আমরা 2 জন, তুমি একা। তনু চল রে, শুরু করি। বলে দুজনেই লাফিয়ে পড়ল। তারপর 2 বার টি20 ম্যাচ খেলতে হলো। অবশ্য হারটা আমারই হয়েছে, তবুও সেই খেলেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের গল্পটি শোনার জন্য বা পড়ার জন্য। আর আমাদের ভয়েস অফ ইমন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। কারণ আপনারা হয়তো জানেন আমাদের একটি গল্প বানাতে বা লিখতে অনেক পরিশ্রম করতে হয়, তাই কেউই কিপটামি না করে চ্যানেলটাতে এখনই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।